আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আমি সবসময় ভালোদের দলে। আপনারা শুনছেন গল্প পাঠ বাই শাওন। আজকে আপনাদের পড়ে শোনাব স্বনামধন্য লেখক সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কু সিরিজের গল্প ডেক্সেল আইল্যান্ডের ঘটনা। 16ই অক্টোবর। আজ আমার 75 বছর পূর্ণ হলো। সকালে অবিনাশবাবু এসেছিলেন। আমার হাত দুটো ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, মেনি হ্যাপি ডেজ অব দ্য রিটার্ন। ভদ্রলোকের হাবভাব এতটাই আন্তরিকতাপূর্ণ ছিল যে আমি আর ইংরেজিটা সংশোধন করলাম না। দেশ বিদেশ থেকে বহু বিজ্ঞানী বন্ধুরা আমায় অভিনন্দন জানিয়েছে। আমার সামনেই টেবিলে রাখা হয়েছে অন্তত খান 50 চিঠি, টেলিগ্রাম আর গ্রিটিংস কার্ড। এখনও কাজ করতে পারছি, সেটাই বড় কথা। তার একটা কারণ অবশ্য মিরাকিউরল, আর আরেকটা আমার চাকর প্রহ্লাদের একনিষ্ঠ পরিচর্যা। সেও অবশ্যই আমার মিরাকিউরলের সুফল ভোগ করেছে, যেমনটা করেছে আমার বেড়াল নিউটন। গত 50 বছরে মিরাকিউরল থেকে শুরু করে কত কী যে আবিষ্কার করেছি, সেই কথাই ভাবছিলাম। অ্যানাইহিলিন পিস্তল, ঘুমের বড়ি সমনলিন, লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনার জন্য রিমেমব্রেন, ল্যাম্পের জোরালো আলো লুমিনিম্যাক্স, শ্যাঙ্কোপ্লাস্ট, শ্যাঙ্কোপ্লেন, কানে শোনা যায় না এমন শব্দ শোনার জন্য মাইক্রোসনোগ্রাফ, আরও কত কি। এইসব ভাবছি এমন সময় প্রহ্লাদ এসে খবর দিল একজন সাহেব দেখা করতে এসেছেন। আমি আসতে বললে যিনি প্রবেশ করলেন তার বয়স 25-এর বেশি নয়। আমার সঙ্গে করমর্দন করে ছেলেটি বলল, আমার নাম চার্লস ডেক্সেল। আমার বাবার নাম হয়তো তুমি জন ডেক্সেল? কি বায়োকেমিস্ট? হ্যাঁ, আমার বাবার ব্যাপারেই তোমার কাছে সাহায্য প্রার্থী হয়ে এসেছি। তোমার বাবা এখন কোথায়? প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপে একটা এক্সপেরিমেন্ট করছিলেন। 3 দিন হলো তার মৃত্যু হয়। সে কি? এই যে ভয়ঙ্কর সংবাদ। ব্যাপারটা শুনি। বলছি, পুরো ব্যাপারটাই বলছি, একটু ধৈর্য লাগবে। ধৈর্যের কোনো অভাব নেই আমার। বাবা শুধু বিজ্ঞানী ছিলেন না, তিনি পর্যটকও ছিলেন। 2 বছর আগে মধ্যপ্রাচ্যে ভ্রমণ করতে গিয়ে তিনি ত্রয়োদশ শতাব্দীর একটি আরবি পুঁথির সন্ধান পান। বাবা আরবি জানতেন, অত্যন্ত দুষ্প্রাপ্য পুঁথি। সেটা পড়ে তিনি প্রচণ্ডভাবে উৎসাহিত হয়ে পড়েন। বলেন, এই পুঁথিতে বিশ্বের সুন্দরতম জিনিস আবিষ্কারের পদ্ধতির বর্ণনা আছে। সেটা কি জিনিস? আমি জিজ্ঞেস করলাম। তাও বাবা বলেননি। বললেন, এক্সপেরিমেন্টে সফল হলে লোকে এমনিই জানতে পারবে। তারপর বাবা এক্সপেরিমেন্টের তোড়জোড় শুরু করেন। ব্যয় সাপেক্ষ এক্সপেরিমেন্ট, শহরে করা চলবে না, প্রাকৃতিক পরিবেশ চাই। বাবা ব্যাপারটাকে গোপন রাখার জন্য প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ বেছে নেন। কোনো সংস্থা বাবাকে টাকা দিতে রাজি হয়নি। অবশেষে জোসেফ গ্রিমাল্ডি নামের বাবার এক পরিচিত ধনী বায়োকেমিস্ট বাবাকে টাকা দিয়ে সাহায্য করতে এবং এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করতে রাজি হন। গ্রিমাল্ডির শর্ত ছিল, পরীক্ষা সফল হলে তার জন্য অর্ধেক কৃতিত্ব সে দাবি করবে। বাবা তখন এমনই মেতে উঠেছেন যে এই শর্তে তিনি রাজি হয়ে যান। 3 মাস আগে এই এক্সপেরিমেন্ট শুরু হয়। চিঠিতে জানতে পারতাম বাবা দ্রুত সফলতার দিকে এগিয়ে চলেছেন। এমন সময় বিনা মেঘে বজ্রাঘাত। গ্রিমাল্ডির চিঠি এলো যে মাত্র 4 দিনের অসুখে কোনো অজ্ঞাত ট্রপিক্যাল ব্যারামে বাবার মৃত্যু হয়েছে। বিজ্ঞানীর দল যে যার দেশে ফিরে গেছে, অথচ বাবার শেষ চিঠিতে স্পষ্ট ইঙ্গিত ছিল যে এক্সপেরিমেন্ট সফল হতে চলেছে। তোমার বাবার মৃত্যু সম্বন্ধে তোমার নিজের কোনো ধারণা আছে? আছে। কি? গ্রিমাল্ডি এক্সপেরিমেন্টের পুরো ক্রেডিট নেবার জন্য বাবাকে খুন করেছে। বুঝলাম, কিন্তু তুমি আমার কাছে এসেছো কেন? আমি চাই তুমি ওই দ্বীপে গিয়ে ব্যাপারটা অনুসন্ধান করো। এই ধরনের অভিযান তো তোমার কাছে নতুন কিছু নয়। তোমার দল নিয়ে তুমি চলে যাও। বাবার কাজটা অসম্পূর্ণ থাকলে বিজ্ঞানের পরম ক্ষতি হবে। দ্বীপের অবস্থান আমার জানা আছে, আমি তোমাকে জানিয়ে দেব। কিন্তু আমি যেতে চাইলেই গ্রিমাল্ডি সেটা মেনে নেবে কেন? তারও উপায় আমি ভেবে রেখেছি। গ্রিমাল্ডি চিঠিতে জানিয়েছিল, বাবার অসমাপ্ত কাজ শেষ করার হয়তো তার একার পক্ষে সম্ভব হবে না, কিন্তু অন্য সবাই ফিরে এলেও সে নিজে ওই দ্বীপে কিছুদিন রয়ে যাবে
এবং শেষ একটা চেষ্টা করে দেখবে। আমি জানি শেষ পর্যন্ত গ্রিমাল্ডি সফল হলেও এখন বেমালুম সেটা চেপে যাবে আর ভবিষ্যতে সুযোগ বুঝে সেই আবিষ্কারের পূর্ণ কৃতিত্ব দাবি করবে। আমি বাবার জায়গায় তোমাকে পাঠানোর প্রস্তাব রাখব। তোমার যা খ্যাতি আর এলেম তাতে গ্রিমাল্ডি অসম্মত হতে পারবে না। তোমার অনুমান কতটা সত্যি তা তো এখনই বলতে পারছি না, তবে পৃথিবীর সুন্দরতম জিনিস বলতে তোমার বাবা কি বোঝাতে চাইছেন সেটা আমার জানার একটা আগ্রহ হচ্ছে। আমি যদি এই এক্সপেরিমেন্টে যোগ দেই তাহলে চাইব তুমিও আমার সঙ্গে চলো। বেশ, তো আমার কোনো আপত্তি নেই। 23শে অক্টোবর। সান ফ্রান্সিসকোর ওকল্যান্ড পোর্ট থেকে একটি প্রাইভেট লঞ্চ নিয়ে ডেক্সেল আইল্যান্ডের উদ্দেশ্যে আজই আমরা রওনা হয়েছি। দ্বীপের অবস্থান হল ল্যাটিটিউড 36 নর্থ, লঙ্গিটিউড 128 ওয়েস্ট। আমরা মানে আমি, চার্লস সন্ডার্স, অবিনাশবাবু আর মাইকেল। সন্ডার্সকে একটা টেলিগ্রাম করে এই অভিযানের ব্যাপারে জানাতেই সে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর প্রশান্ত মহাসাগরের এক অজানা দ্বীপে যাচ্ছি শুনে অনীশবাবু বললেন অনেক দিন ঘরে বসে থেকে উনিও হাঁপিয়ে উঠেছেন, গঙ্গাসাগরে যাওয়ার কথা ভাবছিলেন। তার মতে ব্যাপারটা একই, তবে আমার সঙ্গে গেলে একটু কথা বলার মানুষ তো পাবেন। ভদ্রলোকের সঙ্গ আমার খারাপ লাগে না। এবারের অভিযানে যদি সত্যি পৃথিবীর সুন্দরতম জিনিসটি আবিষ্কার করতে পারি তাহলে অন্তত একটা চাক্ষুষ করে উনি অবাক হয়ে যান কি না সেটা একটা দেখার মতো ব্যাপার হবে। আমাদের দলের পঞ্চম ব্যক্তিটি সম্পর্কে একটু বলা দরকার। বছর 35 বয়সী সদা হাস্যময় এই বায়োকেমিস্টের নাম মাইকেল স্মিথ। সে জন ডেক্সেলের এক্সপেরিমেন্টে একজন সহকারী হিসেবে কাজ করছিল। ডেক্সেলের আকস্মিক মৃত্যুতে অন্য বিজ্ঞানীদের সঙ্গে কাজ অসম্পূর্ণ রেখে সেও ফিরে আসে দেশে, লস অ্যাঞ্জেলেসে, আর সঙ্গে নিয়ে আসে ডেক্সেলের নিত্য ব্যবহার্য কিছু জিনিসপত্র। সেগুলি চার্লসের কাছে ফেরত দিতে এসে জানতে পারে যে আমরা সেই দ্বীপে আবার চলেছি ডেক্সেলের অসমাপ্ত কাজ শেষ করার জন্য। তখন মাইকেল আমাদের অভিযানে সামিল হওয়ার প্রস্তাব করে। একদিক থেকে দেখতে গেলে মাইকেল আমাদের সঙ্গ নেওয়ায় ভালোই হয়েছে। গ্রিমাল্ডির কাছে কীরকম ব্যবহার পাবো তা জানি না। এক্সপেরিমেন্টের কাজে তিনি আদৌ আমাদের সহযোগিতা করবেন কি না জানা নেই, বরং মাইকেলের কাছে জেনে নেওয়া যাবে কী নিয়ে তাদের গবেষণা চলছিল এবং কতদূর তার অগ্রগতি হয়েছিল। এই লঞ্চটা মাইকেলই চালিয়ে নিয়ে চলেছে। আমি লঞ্চের ডেকে বসে ডায়েরি লিখছিলাম, এমন সময় পেনটেক্স ক্যামেরা হাতে মাইকেল এসে দাঁড়ালো। ডায়েরি থেকে মুখ তুলে আমি জিজ্ঞেস করলাম, ইঞ্জিন ঘরে কাকে বসিয়ে এলে? লঞ্চ এখন কিছুক্ষণ একভাবে সোজা চলবে, তাই করার কিছু নেই তেমন। চার্লসকে আমি বললাম, একটু হাওয়া খেয়ে আসি। তোমার কি ফটোগ্রাফির নেশা আছে? আলবাত, ঠিক তোমার যেমন ডায়েরি লেখার নেশা। একটা কথা ভাবছিলাম, তুমি যে জন ডেক্সেলের জিনিসপত্রগুলি নিয়ে এসেছিলে তার মধ্যে কি কোনো পুঁথি বা ডায়েরি ছিল? পুঁথি? ইউ মিন ম্যানুস্ক্রিপ্ট? হ্যাঁ, অনেক পুরনো আরবি পুঁথি। না, সেরকম কোনো জিনিস ছিল না। আর তার গবেষণার কাগজপত্র? আমি তো সেরকম কিছু দেখিনি, তবে সেসব জিনিস যদি থাকে তবে গ্রিমাল্ডি তা আমায় দেখায়নি। আমাকে শুধু তার দৈনন্দিন ব্যবহারের মামুলি কিছু জিনিস ফেরত দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। আচ্ছা, গবেষণাটি কী নিয়ে হচ্ছিল সে ব্যাপারে একটু বিস্তারিত বলবে? একটু চুপ করে থেকে মাথার সোনালি চুলে হাত বুলিয়ে মাইকেল বলল, এ ব্যাপারে আমরা কেউই খুব স্পষ্টভাবে কিছু জানতাম না। আমাদের প্রত্যেকের কাজ নির্দিষ্ট করে দেওয়া ছিল। যদিও দলের সবাই শিক্ষানবিশী বিজ্ঞানী, তবু বলতে একটু দ্বিধা করছে, আমাদের কাজগুলো খুব একটা বৈজ্ঞানিক সুলভ ছিল না। তুমি নিঃসংকোচে বলতে পারো। যেমন আমার কাজ ছিল মধু সংগ্রহ করা। মৌমাছির চাষ করা হয়েছিল। এক্সপেরিমেন্টের জন্য দরকার ছিল সদ্য চাক ভাঙা মধু। আমাদের দলের ডেভিড ছোকরা প্রতিদিন সকালে গরুর দুধ দুইয়ে নিয়ে যেত ল্যাবরেটরিতে। এছাড়া আরও অনেক প্রাকৃতিক উপাদান প্রয়োজন পড়ত এবং অধিকাংশই দরকার ছিল টাটকা, যেমন টিউলিপ ফুলের বৃন্তের রস, ব্রাউন পলিক্যানের সদ্য পাড়া ডিম, এইসব। তার মানে ওই দ্বীপে বেশ গাছপালা পশু পাখি আছে? পশু সেরকম কিছু চোখে পড়েনি, তবে প্রচুর পাখি আছে আর গাছ আছে, আর বেশ কয়েকটা প্রাকৃতিক গুহা আছে।
এরকম একটা বড় গুহাকেই ল্যাবরেটরি বানানো হয়েছিল। আমাদের থাকার ব্যবস্থাও হয়েছিল ছোট ছোট কয়েকটা গুহায়। আধুনিক ইলেকট্রনিক্সের জিনিস ব্যবহার সম্পূর্ণ নিষেধ ছিল। এমনকি ছবি তুলতেও পারেনি গতবার। মাইকেল তার গলায় ঝোলানো ক্যামেরাটা দেখিয়ে হেসে বলল, আবার ওই দ্বীপে যেতে চাওয়ার কারণ সেটাও একটা। বোঝাই যাচ্ছে ডেক্সেল যে আবিষ্কারটা করতে চলেছিলেন তার জন্য প্রয়োজন ছিল ত্রয়োদশ শতাব্দীর প্রাচীন পরিবেশ। যে সময় সে পুঁথিটি লেখা হয়েছিল সেই সময়কার পরিবেশ। তাই আমি চিন্তান্বিতভাবে মাথা নেড়ে বললাম, তোমার সেই শখ এবারেও পূরণ হবে কি না তার গ্যারান্টি আমি দিতে পারছি না, কারণ এক্সপেরিমেন্ট যতদিন না শেষ হচ্ছে ডেক্সেলের জারি করা নিয়মগুলো দ্বীপে পৌঁছে আমাদের সবাইকে মানতে হবে। তাহলে এখনই বরং আমাদের সবার একটা গ্রুপ ছবি তুলে নাও। সন্ডার্সের গলা পেয়ে বুঝলাম সে কখন ডেকে এসে দাঁড়িয়েছে আর আমাদের কথোপকথন তার কানে গেছে। এরপর মাইকেল হাঁকডাক করে বাকিদের লঞ্চে ডেকে নিয়ে গেল। ছেলেটার প্রাণচঞ্চলতায় আমার নিজের যৌবনের কথা মনে পড়ে যাচ্ছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ বোধ হয় একটু স্থবির হয়ে পড়ে। 23শে অক্টোবর রাত 8টা। ডেক্সেল আইল্যান্ডের শৌকতে শ্যাঙ্কোপ্লাস্টের তাঁবু খাটিয়ে তার ভিতর লুমিনি ম্যাক্সের আলোয় ডায়েরি লিখছি। অবিনাশবাবু পাশে বসা মস্কিউলিন মাখছেন। আমার সাম্প্রতিক আবিষ্কার এই তেল একবার মাখলে জল দিয়ে না ধুয়ে ফেলা পর্যন্ত মশা বা অন্য কোনো কীটপতঙ্গ কামড়াবে না। আমি মস্কিউলিন মেখে 4 দিন পর্যন্ত স্নান না করে পরীক্ষা করে দেখেছি মশা, পিঁপড়ে ইত্যাদি ধারে পাশে আসে না। সবথেকে মজার ব্যাপার হলো এই তেল তৈরি করার প্রধান উপাদান মশারির লার্ভা। এবারের অভিযানে আমার মনে হয়েছিল যে অচেনা সামুদ্রিক দ্বীপে মশা বা অন্য ক্ষতিকারক কীটপতঙ্গের আক্রমণ ঠেকানোর জন্য মস্কিউলিনের দরকার হতে পারে। আমার অনুমান যে অভ্রান্ত তা এখানে আসার পরই বুঝতে পেরেছি। গাছপালা অধ্যুষিত সবুজ এই দ্বীপে বিকালবেলা এসে পৌঁছানোর পরে যে জিনিসটা আমাদের সবার প্রথমে নাজেহাল করে তুলেছিল তা হলো ঝাঁকে ঝাঁকে মশার আক্রমণ। মাইকেলের কাছে শুনেছি যেহেতু মশা নিবারণের যাবতীয় রাসায়নিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, তাই তারা সন্ধ্যের পরই মশারির ভিতর সেধিয়ে যেত। অবিনাশবাবু অবশ্যই প্রথমে মস্কিউলিনের কার্যকারিতা সম্পর্কে সন্দিগ্ধ হয়ে ব্যবহার করতে চাননি, কিন্তু যখন দেখলেন আমরা এই তেল মেখে দিব্যি বহাল তবিয়তে মশার কামড় ঠেকিয়ে রেখেছি, তখন বললেন, দিন তো মশাই আপনার ওই ওডোমস তেল একটু মেখে নেই। আমার আবার এসব একটু অ্যালার্জি আছে কি না, কিন্তু এখন দেখছি না মাখলে ম্যালেরিয়ায় প্রাণ দিতে হবে। আমি ওকে আশ্বস্ত করলাম এই বলে যে এই তেল মাখলে অ্যালার্জির কোনো রকম সাইড এফেক্টের সম্ভাবনা নেই, আর মস্কিউলিন একদম প্রাকৃতিক উপায়ে তৈরি, তাই এই জিনিস ডেক্সেল আইল্যান্ডে ব্যবহার করতেও কোনো বাধা নেই। দ্বীপের পশ্চিম দিকটায় আমরা এসে লঞ্চ ভিড়িয়েছি। এদিকে প্রায় 200 মিটার বালিয়াড়ির পর শুরু হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। কাল সকালে ওই জঙ্গলের প্রান্ত ধরে অর্ধবৃত্তাকারে প্রায় 7 মাইল হেঁটে পৌঁছাতে হবে ডেক্সেলের কর্মকাণ্ডের জায়গায়। মাইকেল জানিয়েছে দ্বীপের ওই দিকটায় সমুদ্র থেকে খাড়াই পাহাড় উঠে গেছে, তাই সেখানে নামা যাবে না। আজ রাতটুকু বিশ্রাম নেওয়ার জন্য বালিয়াড়িতে পরপর 3টি তাঁবু খাটানো হয়েছে। আমাদের পাশের তাঁবুটিতে রয়েছে সন্ডার্স আর চার্লস, তার 3 নম্বর তাঁবুতে মাইকেল একা আছে। একটা জিনিস আমি ভাবছিলাম যে এই দুর্গম এলাকা থেকে কিভাবে শহরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত ডেক্সেল আর তার দলবল, কারণ চার্লসের কাছে তার বাবার সঙ্গে নিয়মিত চিঠিপত্র লেনদেনের কথা শুনেছি। কাল এ ব্যাপারে মাইকেলকে জিজ্ঞেস করতে হবে। 25শে অক্টোবর সকাল 7:30। প্রায় 1.5 ঘন্টা ধরে জঙ্গল আর পাথুরে টিলা অতিক্রম করে এসে একটু সমতল জায়গা পেয়ে বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়ানো হয়েছে। সমুদ্র তটের দিকে ছড়িয়ে ছিটে প্রচুর নারিকেল গাছ ছিল। বেশিরভাগ গাছের নিচে পড়ে আছে ঝুনো নারিকেল। অবিনাশবাবু তারই গোটা 3 কুড়িয়ে নিয়েছেন, এখন সেগুলো ছাড়ানোর চেষ্টা করছেন। আজ সকালে সন্ডার্সের হাঁকডাকে তাঁবু থেকে বেরিয়ে এসে একটা অদ্ভুত জিনিস দেখলাম। মাটি থেকে প্রায় 150 ফুট উপর দিয়ে উড়ে যাচ্ছে একটা সি প্লেন। কী ব্যাপার বলো তো শঙ্কু? আমরা আসছি জানতে পেরে গ্রিমাল্ডি কি উড়ে গেল? আমার তো তা মনে হয় না, কারণ আমাদের আসার দিনক্ষণ গ্রিমাল্ডিকে জানানো হয়নি। তবে ওই প্লেনটি কে চালাচ্ছে তা আমরা বুঝতে না পারলেও পাইলট নিশ্চয়ই আমাদের দেখতে পেয়েছে।
লেমরিক বোধহয় সপ্তাহের বাজার আনতে গেল। পিছন থেকে মাইকেলের কথা শুনে বুঝতে পারলাম প্লেনটাও তার চোখে পড়েছে। আমি জিজ্ঞেস করলাম, লেমরিক কে? গ্রিমাল্ডির সর্বক্ষণের লোক। বয়স বেশি না, 24-25 হবে, যাতে মুলাটো, কথা খুব কম বললেও সব কাজে চৌকস। সি প্লেনটা কি গ্রিমাল্ডির নিজের? অবশ্যই। এর সাহায্যেই তো সপ্তাহে একবার করে আমাদের রসদ আনা হতো। এই দ্বীপে খাবার জিনিস বলতে শুধু নারকেল আর কলা ছাড়া কিছু দেখিনি। আইল্যান্ড থেকে লোকালয়ের সঙ্গে সহজে যোগাযোগের মাধ্যমটা পরিষ্কার হলো। সেই সঙ্গে এইটাও বুঝলাম, অন্য সব কিছু নিষিদ্ধ হলেও অন্তত একটা আধুনিক যন্ত্র এই দ্বীপে ডেক্সেল মেনে নিয়েছিল। তবে আমাদের জন্য আলাদা করে রসদের প্রয়োজন হবে না। আমি সঙ্গে পর্যাপ্ত পরিমাণে ক্ষুধা তৃষ্ণানাশক পিল, বটিকা ইন্ডিকা নিয়ে এসেছি। এতে আমাদের 5 জনের হেসে খেলে দিন কেটে যাবে। অবশ্যই আমার বিশ্বাস, আরবি পুঁথির ফর্মুলাটা পেলে দিন 7 মধ্যেই পৃথিবীর সুন্দরতম জিনিসটা আমি আবিষ্কার করে ফেলতে পারবো। ধরে নিচ্ছি প্রয়োজনীয় সব উপাদানই গ্রিমাল্ডি সংগ্রহ করে রেখেছে। এখন সে আমাদের এই ব্যাপারে কতটা সাহায্য করতে চায় সেটাই দেখার। আপাতত অবিনাশবাবু যুদ্ধ জয়ের ভঙ্গিতে 2টো ছাড়ানো নারকেল নিয়ে এগিয়ে আসছেন। 24শে অক্টোবর বিকেল 5টা। আজ সকালের পর থেকে সারাদিন যা হলো এই বেলা লিখে রাখি। এখন আমি বসে আছি ডেক্সেলের প্রাকৃতিক ল্যাবরেটরির সামনে একটি গাছের গুঁড়ি দিয়ে বানানো আসনে। আমার ঠিক পিছনেই অন্তত 250-300 বছরের প্রাচীন এক বিশাল বটগাছ। চারিদিকে এত মোটা মোটা ঝুড়ি নেমেছে যে আসল কাণ্ড কোনটা তা বুঝে ওঠাই মুশকিল। এই অঞ্চলে বটগাছের উপস্থিতি খুব বেশি দিনের নয়। হাওয়াই দ্বীপপুঞ্জে মোটামুটি 150 বছর আগে ভারতীয় বটগাছ এনে রোপণ করা হয়। এখন অবশ্যই সেখানে প্রচুর বটবৃক্ষের রমরমা, কিন্তু এই গাছ যে তার বহু আগে থেকেই এই জনহীন দ্বীপে ছিল সেটা ডেক্সেল বা গ্রিমাল্ডি এখনও এখানে ঘাঁটি না গাড়লে জানা যেত না। সমুদ্র তীরবর্তী ম্যানগ্রোভের বস্তি পার করে তারপর প্রায় 70 মিটারের মতো লম্বা লম্বা ইউক্যালিপটাসের জঙ্গলের মধ্য দিয়ে আসার পথেই দেখেছি এই দ্বীপে প্রচুর পাখি আছে। বটগাছের মতোই বড় ঝাঁকড়া আরেক ধরনের গাছ দেখলাম। মাইকেল বলল তার নাম কৌ ট্রি। একটা কথা মানতেই হবে, পাহাড়, সমুদ্র আর অরণ্য মিলে এমন একটি মনোরম প্রাকৃতিক অঞ্চল ডেক্সেল তার এক্সপেরিমেন্টের জন্য বেছে নিয়েছে যে মনে হয় সত্যি পৃথিবীর সুন্দরতম জিনিস এমন জায়গাতেই তৈরি হওয়া মানায়। এখানে আমরা এসে পৌঁছেছি বেলা 11টার কিছু আগে। পাহাড়ের কোলে প্রায় 500 মিটার জায়গা জুড়ে বন জঙ্গল পরিষ্কার করে গ্রিমাল্ডি আর ডেক্সেলের কর্মযজ্ঞ চলছে। অল্প দূরত্বে আছে ছোট বড় মিলিয়ে 7টি গুহা, আর সর্বত্রই এমন একটা আধুনিক সভ্যতার ছোঁয়াচ বানানোর চেষ্টা রয়েছে যে বিভ্রম হয় বুঝি কোনো আদিম প্রেক্ষাপটে বানানো সিনেমার সেটে এসে ঢুকে পড়েছি। এই জায়গায় আসার পরই আমার মন বলল এখানে আমরা ছাড়া আর কোনো মানুষের অস্তিত্ব নেই। আমার অনুমান যে অভ্রান্ত তা অনতি বিলম্বেই প্রমাণিত হলো। মাইকেল আমাদের প্রথমে নিয়ে গেল গ্রিমাল্ডি যেখানে থাকতো সেই গুহাটিতে। সেখানে গ্রিমাল্ডির বসবাসের সব রকম চিহ্ন উপস্থিত থাকলেও মানুষটিকে পাওয়া গেল না। এরপর বাকি গুহাগুলো এবং আশেপাশে বেশ কিছুক্ষণ খুঁজে আর গ্রিমাল্ডির নাম ধরে ডেকেও কোনো সাড়া পেলাম না। তাহলে কি সন্ডার্সের অনুমানই সত্যি? আমাদের আসার খবর পেয়ে গ্রিমাল্ডি কি এখান থেকে পাত্তারি গোটালো? যাই হোক, আমার প্রবল আগ্রহ ছিল ডেক্সেলের ল্যাবরেটরি নিয়ে। মাইকেলকে সেটা জানাতে সে আমাদের নিয়ে এলো এই গুহাটার সামনে। একটা বড় পাথর দিয়ে গুহামুখটা বন্ধ করা ছিল। চার্লস আর মাইকেল দুজনে মিলে সেটা ঠেলে সরিয়ে দিলে আমরা গুহাটায় প্রবেশ করলাম। মাইকেল বলল, প্রকৃতির কি আশ্চর্য সৃষ্টি দেখো। বাকি কোনো গুহামুখে কিন্তু আগল নেই। এই যে বড় পাথরটা বাইরে থেকে আমরা দুজন ঠেলে সরিয়ে দিলাম, ভিতর থেকে 10 জন মিলে ঠেললেও খোলা যাবে না, এমনভাবে খাপে খাপে আটকানো। সামনেই 2টো বড় মশাল রাখা ছিল। একটা খাজে রাখা চকমকে পাথর ঠুকে মাইকেল সে 2টো জ্বালিয়ে নিল। একটা মশাল সে নিজে নিল। অবিনাশবাবু তাড়াতাড়ি দ্বিতীয় মশালটা ধরে নিলেন। বললেন, অলিম্পিকে মশাল নিয়ে ছুটতে দেখেছি, সে জিনিস যে এমন ধানধারা গোবিন্দপুরে পেয়ে যাব ভাবতে পারিনি।
আমি বললাম, আপনি যেন এখানে আবার ছুটতে যাবেন না, সাবধানে এগিয়ে চলুন। সবার প্রথমে মাইকেল, তারপর চার্লস, আমি, অবিনাশবাবু আর সন্ডার্স এগিয়ে চলতে অপ্রশস্ত পথ দিয়ে। ছাদ মাঝে মাঝে এতটাই নিচে নেমে আসছে যে হেঁট হয়ে চলতে হচ্ছে। কিছু দূর যাওয়ার পর রাস্তাটা ডান দিকে বেঁকে গিয়ে একটা বেশ বড় ঘরের মতো জায়গায় এসে উপস্থিত হলাম। ঘরটার 8 ফুটের মতো উচ্চতা, আয়তনে প্রায় একটা টেনিস কোর্ট এঁটে যাবে এখানে। মোটামুটি মাঝখানে একটা বড় পাথর ছাদটাকে ধরে রেখেছে। ছোট বড় আরও কিছু পাথর দেয়ালের একদিকে সরিয়ে রাখা আছে। এত বড় প্রাকৃতিক গুহা বেশ দুর্লভ ব্যাপার। এই দ্বীপে নিউট্রিয়ার উপস্থিতি আগেই চোখে পড়েছে। মেঠো ইঁদুরের মতো দেখতে এই প্রাণীকে অনেকে কয়পু নামেও ডাকে। ইঁদুরের সঙ্গে পার্থক্য হলো এদের সামনের ওপরের দুটো দাঁত বেশ বড় আর বাঁকানো, সেই জন্যে মুখটা অনেকটা সিন্ধু ঘটকের মতো দেখতে লাগে। এছাড়াও ওজনে এক একটা কয়পু অনেক সময় 10 কেজির মতন বড় হয়। সে জিনিস যে এই গুহার ভিতরেও পর্যাপ্ত পরিমাণে আছে তার নিদর্শন চারিদিকে মাটিতে ছড়িয়ে আছে। ডেক্সেল এই গুহাটিকেই সাজিয়েছে ল্যাবরেটরি হিসেবে। মশালের আলোয় দেখলাম যন্ত্রপাতি বা সরঞ্জাম যা আছে তাতে একে 500 বছরের পুরনো গবেষণাগার হিসেবে চালিয়ে দেওয়া যায়। যদিও খুব একটা পাবার আশা করিনি, তবু আমি অবিনাশবাবুর হাত থেকে মশালটা নিয়ে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম যদি সেই আরবি পুঁথি এখানেই কোথাও থাকে। সেটা যে পাইনি তা বলাই বাহুল্য। চার্লস তার বাবার অন্তিম কর্মস্থলে এসে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছে বুঝতে পারছি। আরবি পুঁথিটা শেষ পর্যন্ত না পাওয়া গেলে বা গ্রিমাল্ডির দেখা না পেলে আমাদের এখানে আসার উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে, সেটা বুঝেও সে একবার আমার হাতটা ধরে বলল, তাহলে কি বাবার কাজ অসমাপ্তই থেকে যাবে? সেটা বলার সময় এখনও আসেনি, আর গ্রিমাল্ডি ইতিমধ্যেই সেটা করে ফেলেছে কি আমাদেরও জানা নেই। সেটা যে আরও মারাত্মক। গুহা থেকে বেরিয়ে আসার পর চার্লস মাইকেলকে বলল, বাবার সমাধির কাছে আমাদেরকে একবার নিয়ে চলো। তোমার বাবার দেহ দেশে নিয়ে যাওয়া হয়নি? আমি জিজ্ঞেস করলাম। না, বাবার শেষ ইচ্ছে অনুযায়ী এই দ্বীপেই তাকে সমাধিস্থ করা হয়। মাইকেলকে অনুসরণ করে আমরা জঙ্গলের মধ্য দিয়ে বেশ কিছু দূর এগিয়ে গেলাম। একটা জলের ধারার ক্ষীণ শব্দ কানে আসছিল অনেকক্ষণ ধরে। বুঝতে পারছিলাম কাছে কোথাও পাহাড়ি ঝর্ণা আছে। ক্রমশ সেই শব্দ স্পষ্ট হয়ে উঠল। শেষে দেখলাম এই ঝর্ণার পাশেই এক জায়গায় পাথর দিয়ে বেদি মতো করা হয়েছে। ওপরে একটা পাথরের ওপর জন ডেক্সেলের নাম আর জন্ম মৃত্যুর তারিখ খোদাই করে লিখে রাখা হয়েছে। চার্লস এখানে এসে নতজানু হয়ে কিছুক্ষণ বসে রইল। আমি, সন্ডার্স আর অবিনাশবাবু ঝর্ণার পাশে এসে দাঁড়ালাম। সন্ডার্স বলল, কি ঠিক করলে শঙ্কু? এখন আমাদের কি করণীয়? গ্রিমাল্ডির এভাবে উধাও হয়ে যাওয়াটাই আমাকে ভাবাচ্ছে। যদি সে গবেষণায় সফল হয়ে যায় তাহলে আর এই দ্বীপে ফিরে আসবে কিনা সন্দেহ আছে। আর যদি সাময়িকভাবে কোনো কাজে গিয়ে থাকে তাহলে ওর আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। গ্রিমাল্ডির গুহাতে তার পোশাক আশাক রয়েছে দেখলাম, কাজেই দ্বিতীয় সম্ভাবনাটাই প্রবল। আর যদি সে আমাদের ফাঁকি দিতে চায় তাতে আখেরে তার লাভ হবে বলে মনে হয় না। আমি গ্রিমাল্ডির জায়গায় থাকলে তো এতদূর কাজ এগিয়ে রেখে অসমাপ্তভাবে এভাবে পালাতাম না। তাহলে একবার গ্রিমাল্ডির ঘরটা খুঁজে দেখলেই তো হয়, যদি ওখানেই সে পুঁথিটা কোথাও রেখে থাকে। কারো অনুপস্থিতিতে তার জিনিসপত্র ঘাটায় আমার ঠিক মন চায় না, বরং দুদিন দেখা যাক, তারপরেও গ্রিমাল্ডি না ফিরলে সেটাই করতে হবে। সূর্য পাহাড়ের আড়ালে চলে গেছে অনেকক্ষণ, সন্ধে হয়ে এসেছে। মাইকেল যে গুহাটায় আরেকবার ছিল সেখানে ওর সঙ্গে চার্লস থাকবে। আমি, সন্ডার্স আর অবিনাশবাবু আরেকটা গুহায় কাটাবো। এখানে তাঁবু খাটিয়েও থাকা যেত, কিন্তু গুহাবাসের মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা কেউ হারাতে চায় না। 25শে অক্টোবর। আজ সারাদিন চুপচাপ বসে থেকেই কাটল। মাইকেলকে সঙ্গে নিয়ে আমি ঘুরে ঘুরে ডেক্সেলের কর্মযজ্ঞ পর্যবেক্ষণ করলাম। ডেক্সেল এই জায়গাটাকে রীতিমতো ফার্ম হাউস বানিয়ে ফেলেছিল। মৌমাছি থেকে শুরু করে বিভিন্ন ভেষজ উদ্ভিদের চাষ তো রয়েছেই,
একটা বাছুর সমেত গরুও আছে টাটকা দুধের যোগান দেওয়ার জন্যে। এই সবই এক্সপেরিমেন্টের কাজে লাগতো। আমার সব দেখে মনে হচ্ছে কোনো শক্তিশালী ভিটামিন বা এই জাতীয় কিছু আবিষ্কার করার চেষ্টা করছিল তারা। সন্ডার্সকে সে কথা জানাতে সে বলল, দেখো, হয়তো সর্বরোগনাশক বড়ি আবিষ্কারী কথাই লেখা আছে সে পুঁথিতে। এর থেকে সুন্দর জিনিস তো কিছু হতে পারে না। সেটা তো স্বর্ণপর্ণী গাছ ছাড়া সম্ভব নয়। তুমি তো জানোই সে গাছে এমন একটা উপাদান আছে যা শনাক্ত করা যায়নি। সেই জন্যেই পরীক্ষাগারে মিরাকিওরল তৈরি অসম্ভব। অন্য কোনোভাবে সম্ভব হতে পারে না। প্রাচীনকালের চিকিৎসাশাস্ত্রে অনেক রহস্যময় ঔষধিতে রোগ নিরাময় করা হতো। সেসব অনেক কিছুর এখন আর হদিশ পাওয়া যায় না। আবিষ্কার যাই হোক না কেন, তার যে একটা মার্কেট ভ্যালু আছে সে ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত। নইলে গ্রিমাল্ডির মতো ধনকুবের টাকা ঢালতে রাজি হতো না। অবিনাশবাবু একটা গাছের তেকোনা ডাল কেটে গুলতির মতো বানিয়েছেন। সেটা দিয়ে পাখি মারার উদ্যোগ নিচ্ছেন দেখে মাইকেল বলল, পাখি না মেরে একটা জ্যান্ত পাখির সুন্দর ছবি তুলতে পারলে মনে কত ভালো হয়ে যায় দেখবেন। সারা জীবনের সম্পদ হয়ে থাকে সে জিনিস। ইট ইজ নট ফর কিল আ বার্ড, জাস্ট আর নস্টালজিয়া। ইন গিরিটি হোয়েন আই ওয়াজ চাইল্ড আই কিল্ড বার্ড বাই, কি যেন বলে গুলতিকে ইংরেজিতে, বাই দিস। বাট নাও আই লাভ লিভিং বার্ডস। অবিনাশবাবু অবিস্মরণীয় ইংরেজিতে তার পক্ষীপ্রীতির কথা বোঝাতে চেষ্টা করছেন মাইকেলকে। আমি আরেকবার ডেক্সেলের গবেষণাগারে গিয়ে সব জিনিস পরীক্ষা করে দেখলাম। রাসায়নিক বা অন্যান্য উপাদান যা কিছু আছে সবই অত্যন্ত চেনা। আমার অনেক আশ্চর্য আবিষ্কারও এমন সহজলভ্য উপাদান দিয়ে তৈরি হয়েছে। আসল হলো ফর্মুলা, অর্থাৎ পরিমাণ আর পদ্ধতি। কিন্তু সবার আগে জানা দরকার লক্ষ্য, অর্থাৎ কি বানাতে চাইছি। কাল সকালে গ্রিমাল্ডির ঘর তল্লাশি করে দেখতে হবে। যদি সেই ফর্মুলা না পাওয়া যায় তাহলে এই দ্বীপ পরিত্যাগ করা ছাড়া কোনো উপায় দেখছি না। 26শে অক্টোবর দুপুর 2:30। গ্রিমাল্ডি ফেরেনি। তার জিনিসপত্র ঘেঁটে সেই আরবি পুঁথিরও কোনো সন্ধান পাওয়া যায়নি। কাজেই ধরে নেওয়া যায় আবিষ্কারের ব্যাপারটা আমাদের থেকে গোপন করার উদ্দেশ্যেই সে ফর্মুলা সমেত পাত্তারি গুটিয়েছে। চার্লস খুবই ভেঙে পড়েছে তার বাবার সেজ কাজটি এভাবে গ্রিমাল্ডির আত্মসাৎ করে নেওয়ার ঘটনায়। কিন্তু আমরা নিরুপায়। আমাদের হাতে এই চুরির কোনো প্রমাণ নেই। কাল ফিরে যাওয়া ঠিক করেছি। 26শে অক্টোবর সন্ধ্যা 7টা। অভাবনীয় ঘটনা। বিকেল 4টে নাগাদ গ্রিমাল্ডি আর লেমরিক ফিরে এসেছে। আমরা যে পথ দিয়ে এখানে এসেছি ওরা এলো তার বিপরীত দিক দিয়ে। ওরা সিপ্লেনে আসায় সুবিধা হয়েছে। দ্বীপের পূর্ব দিকে জলে ল্যান্ডিং করে চড়াই ভেঙে আসতে হলেও সময় অনেক কম লেগেছে। গ্রিমাল্ডি এসেই সোজা আমার দিকে ডান হাত বাড়িয়ে দিয়ে বলল, সরি শঙ্কু, তোমরা যে ডেক্সেল আইল্যান্ডে পৌঁছে গেছো সেটা জানার পরেও আমার ফিরতে একটু দেরি হয়ে গেল। আশা করি এই দুদিন তোমাদের কোনো অসুবিধা হয়নি। ফর্সা রং রোদে পুড়ে তামাটে হয়ে গেলেও গ্রিমাল্ডির চেহারায় একটা আলাদা আভিজাত্য রয়েছে। ব্যাক ব্রাশ করা এক মাথা সাদা চুল ও সুগঠিত শরীর দেখে তার সঠিক বয়স অনুমান করা মুশকিল। আমি গ্রিমাল্ডির সঙ্গে হাত মিলিয়ে বললাম, কিন্তু তোমায় দেখে মনে হচ্ছে খুব অস্থির হয়ে আছো। এর মধ্যে বিশেষ কিছু ঘটেছে কি? বিশেষ কিছু কি বলছো? বিশ্বের সারা পড়ে যাবে এই আবিষ্কারের কথা প্রচার পেলে। তার মানে তুমি ডেক্সেলের অসমাপ্ত কাজ শেষ করতে পেরেছ? অসমাপ্ত কাজ কিনা জানি না, তবে জনের পাওয়া সেই আরবি পুঁথিতে যে জিনিসের কথা বলা ছিল সেটা অবশ্যই আমি তৈরি করতে সক্ষম হয়েছি। এই পর্যন্ত বলে গ্রিমাল্ডি চার্লসের দিকে তাকিয়ে বলল, সরি টু সে, তোমার বাবার সম্পূর্ণ ভুল পথে এগোচ্ছিল। ফলে যে জিনিস সে তৈরি করেছিল সম্ভবত নিজের ওপর তার প্রয়োগেই জনের মৃত্যু হয়। আর মৃত্যুর পর আমি সেই পুঁথিতে বর্ণনা করা ফর্মুলা নিয়ে প্রথম থেকে ভাবতে বসি। জিনিসটা আবিষ্কারের উপাদানগুলো স্পষ্টভাবে বলা থাকলেও পদ্ধতি লেখা আছে অনেকটা হেয়ালির মতো করে। জন সে হেয়ালির ভুল বিশ্লেষণ করেছিল। চার্লসের দিকে তাকিয়ে দেখলাম গ্রিমাল্ডির ওপর রাগে তার চোখ মুখ লাল হয়ে গেছে। এটা স্পষ্ট যে তার অনুমান সঠিক প্রমাণ করে গ্রিমাল্ডি আবিষ্কারের সম্পূর্ণ কৃতিত্ব নিজেই নিতে চাইছে, আর ডেক্সেলকে খুন করে
সেই দায়ভার তার গবেষণার ব্যর্থতার উপরেই চাপাতে চাইছে। কিন্তু সেটা প্রমাণ করার কোনো উপায় নেই, আর এখন বিতর্কের সময়ও নয়। তাই আমি ইশারায় চার্লসকে উত্তেজিত হতে বারণ করলাম। কিন্তু আবিষ্কারটা আসলে কি সেটা জানতে পারি? জন ডেক্সেল বলেছিলেন তিনি পৃথিবীর সুন্দরতম জিনিস আবিষ্কার করতে চলেছেন। সন্ডার্স জিজ্ঞেস করল। নিঃসন্দেহে সে জিনিস পৃথিবীর সবার কাছে সুন্দর, এমন জিনিস যাকে সুন্দরতম বলাতে কেউ দ্বিমত হবে না শঙ্কু। গ্রিমাল্ডি আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। অবিনাশবাবু এমন সময় হাতে একটা কাগজের কার্ড নিয়ে হন্তদন্ত হয়ে এগিয়ে আসছেন দেখলাম। এই দেখুন মশাই, আপনার ওই মাইকেল ব্যাটা ছবি তুলতে পারে না, আবার ফটোগ্রাফার হয়েছে। জাহাজে আমাদের ছবি তুলেছিল, সেটাই দেখুন আমি কীরকম বেঁকে দাঁড়িয়ে আছি আর চোখটাও বন্ধ, কি বিচ্ছিরি লাগছে। হঠাৎ অবিনাশবাবুর খেয়াল হলো আমাদের দলে একজন নতুন ব্যক্তির আগমন হয়েছে। তিনি হকচকিয়ে চুপ করে গেলেন। ওর পিছন পিছন মাইকেলও হাসতে হাসতে ক্যামেরা হাতে আসছিল। সেও গ্রিমাল্ডিকে দেখে একটু অপ্রস্তুত হয়ে পড়ল। গ্রিমাল্ডির সঙ্গে আমি এই ফাঁকে সন্ডার্স আর অবিনাশবাবু পরিচয় পর্বটা সেরে ফেললাম। গ্রিমাল্ডি আমার হাতের গ্রুপ ছবিটা দেখিয়ে জানতে চাইল যে কী নিয়ে অবিনাশবাবুর অভিযোগ। আমি হেসে ব্যাপারটা বলায় গ্রিমাল্ডি বলল, একটা জিনিস খেয়াল করো, তুমি নিজে উপস্থিত আছো এমন কোনো গ্রুপ ছবি প্রথমবার দেখার সময় তোমার চোখ কিন্তু নিজেকেই দেখবে। অন্যদের ছবি যত সুন্দরই হোক না কেন, যদি নিজেরটা ভালো না আসে তবে সেই ছবি তোমার মনের মতো হবে না। অর্থাৎ সন্ডার্সের দিকে তাকিয়ে গ্রিমাল্ডি বলল, পৃথিবীতে মানুষ নিজেকেই সবথেকে সুন্দর দেখতে ভালোবাসে, আর জনের পুঁথিতে আছে মানুষের ঋত সৌন্দর্য ফিরিয়ে আনার ও তাকে চিরস্থায়ী করে রাখার বন্দোবস্ত। তার মানে তোমার এখন কত বয়স শঙ্কু? 65, 70, 75? তুমি যদি এই মাইকেলের বয়সে ফিরে যেতে পারো, অর্থাৎ ওই পুঁথিতে মানুষের যৌবন ফিরে পাওয়ার উপায় বলা আছে। শুধু ফিরে পাওয়াই নয়, অনন্ত যৌবন শঙ্কু, অনন্ত যৌবন। গ্রিমাল্ডির দৃশ্যতই বেশ উত্তেজিত। ইন্টারনাল ইউথ, পাশ থেকে অবিনাশবাবুর ফিসফিসানি কানে আসছে। কিন্তু তুমি এই দুদিন কোথায় ছিলে? চার্লস কঠিনভাবে জিজ্ঞেস করল। যৌবন ফিরে পাওয়ার উপাদান প্রস্তুত, বাকি আছে শুধু প্রয়োগ। জন এই জায়গাতেও ভুল করেছিল। শুনে অবাক হবে, সে জিনিস প্রয়োগের জন্য ত্রয়োদশ শতাব্দীতেও ব্লাড ট্রান্সফিউশনের উল্লেখ আছে, কিন্তু সে ব্যাপারে যা পদ্ধতি বলা হয়েছে তার থেকে বিজ্ঞান এখন অনেক উন্নত। প্রাচীন পদ্ধতিতে বরং সংক্রমণের সম্ভাবনা রয়েছে। আমি জনের মতো ভুল করতে চাই না, তাই আমাকে শহরে যেতে হয়েছিল ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্য। তবে রক্তও নিশ্চয়ই আনতে হয়েছে। ওহো, এই একটি ব্যাপারে পথিকে অনুসরণ করতে হবে। এর জন্য চাই তাজা রক্ত, অর্থাৎ ব্লাড এক্সচেঞ্জ। যে নিজের যৌবন ফিরে পেতে চায় তার শরীরে প্রবেশ করবে কম বয়সী দাতার রক্ত, তবে সে রক্ত গ্রহীতার শরীরে প্রবেশ করার আগে তার সঙ্গে মিশে যাবে গবেষণালব্ধ উপাদান। আবার অন্যদিকে বয়স্ক ব্যক্তির রক্ত সেই উপাদানের সঙ্গে মিশে প্রবেশ করবে অল্প বয়সী মানুষটির শরীরে। দাতা ও গ্রহীতার রক্তের গ্রুপ নিশ্চয়ই এক হতে হবে। সেটাও কি বলা আছে ওই প্রাচীন পুঁথিতে? আমি জিজ্ঞেস করলাম। অবশ্যই, কিন্তু তখন তো এবিও কথাটা প্রচলন হয়নি। রক্ত নির্বাচনের ক্ষেত্রে দুটি উপাদানের মিল থাকতেই হবে এমন নির্দেশ আছে। আমি নিশ্চিত অ্যান্টিজেন আর অ্যান্টিবডির কথাই বলা হচ্ছে। তোমার এক্সপেরিমেন্টের জন্য তাহলে তো দুজন একই ব্লাড গ্রুপের মানুষও লাগবে। তাও প্রস্তুত আছে। আমার বয়স 66 আর লেমুরিকের বয়স 23। আমাদের রক্তের গ্রুপ একই, বি নেগেটিভ। মোটা টাকার বিনিময়ে লেমুরিক এ ব্যাপারে রাজি হয়েছে। যদি এই এক্সপেরিমেন্টে আমার বা লেমুরিকের ভালো মন্দ কিছু হয়ে যায়, তাহলে ওর প্রাপ্য পারিশ্রমিক আর ক্ষতিপূরণ ওর পরিবারের কাছে পৌঁছে যাবে। এই দুদিনে সেই ব্যবস্থাও করে এলাম। এখন শুধু সময়ের অপেক্ষা। আমার গবেষণার শেষ ধাপ আমি কালে অতিক্রম করতে চাই। যেহেতু আমি নিজে এই পরীক্ষার অংশ, তাই আশা করি ব্লাড ট্রান্সফিউশনের জন্য প্রয়োজনীয় সাহায্য তোমাদের কাছ থেকে পাব। সন্ডার্স বলল, এই বিষয়ে ওর পূর্ব অভিজ্ঞতা আছে, তাই কোনো অসুবিধে হবে না। লেমুরিক আর
গ্রিমাল্ডির সঙ্গে নিয়ে আসা যাবতীয় জিনিসপত্র ল্যাবরেটরি গুহাতে রাখা হয়েছে। চার্লস একদম চুপ করে আছে। গ্রিমাল্ডির ওপর প্রতিহিংসা মেটাতে সে না কোনো বাগড়া দিয়ে বসে। আজ রাত্রিরে এমনিতেও আমার ঘুম আসবে না, তাই চার্লসের গুহার দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। বেশ বুঝতে পারছি কালকের দিনটা খুব উত্তেজনার মধ্য দিয়ে কাটবে। 28শে অক্টোবর। গ্রিমাল্ডির গবেষণা সম্পূর্ণরূপে ব্যর্থ। গতকাল ডেক্সেলের ল্যাবরেটরিতে পুঁথির বিবরণ অনুযায়ী গ্রিমাল্ডি আর লেমুরিকের রক্ত বিনিময়ের পরে আজ অবধি গ্রিমাল্ডির দেহে কোনো রকম পরিবর্তন করা লক্ষ্য করা হয়নি। এমনিতে দুজনেই শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছে, কিন্তু গ্রিমাল্ডি মানসিকভাবে একদম ভেঙে পড়েছে। এক্সপেরিমেন্ট ফলপ্রসূ না হওয়ায় লেমুরিকও হতাশ। মাইকেলের কাছে সে নাকি আক্ষেপ করে বলেছে, পারিশ্রমিকের টাকাটা হয়তো আর পাওয়া যাবে না। শুধু চার্লসের মধ্যে একটা চাপা উৎফুল্ল ভাব দেখতে পাচ্ছি। সেটা বোধহয় গ্রিমাল্ডির ব্যর্থতার কারণেই। গ্রিমাল্ডি সফল হলে চার্লস যে খুব খুশি হতো না, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমি গ্রিমাল্ডির কাছ থেকে আরবি পুঁথিটা চেয়ে এনেছি। আদ্যপান্ত একবার চোখ বোলানোর পরে মনে হচ্ছে কোথাও একটা গ্রিমাল্ডি আর ডেক্সেল দুজনেই বড় ভুল করেছে। সেটা যে কী তা এখনও বুঝতে পারিনি, তবে ফর্মুলাটা হেয়ালিতে পূর্ণ। এর সঠিক মর্মোদ্ধার করার জন্য একটু ভাবতে হবে। আমার মনে হয় তা একদিনের মধ্যেই আমি করে ফেলতে পারবো। দেখা যাক কি হয়। 29শে অক্টোবর। অন্তত বুদ্ধির ধার বাড়ানোর জন্য যে যৌবন ফিরে যাওয়ার প্রয়োজন নেই, সেটা প্রমাণিত হলো। আমার এই 75 বছরের জীবনে অভিজ্ঞতা, অধ্যয়ন আর মেধার বলে 1300 সালের প্রাচীন পুঁথির প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারাটাই আমার এই বক্তব্যের অকাট্য প্রমাণ বলে মনে করি। গতকাল দ্বিতীয়বার সেই ফর্মুলার ওপর চোখ বোলাতে শুরু করা মাত্র আমি বুঝতে পারছিলাম এই পুঁথির রচয়িতা যে প্রাচীন বৈজ্ঞানিক, তিনি সাহিত্যেও কম পারদর্শী ছিলেন না। আমাদের মঙ্গলকাব্যেও এমন দ্বার্থক ভাষার প্রয়োগ আছে, অর্থাৎ একই ফর্মুলার মধ্যে দুটি আলাদা জিনিস প্রস্তুতের কথা লুকিয়ে রাখা হয়েছে এখানে। ডেক্সেল আর গ্রিমাল্ডি দুজনেই সঠিক পথে তাদের গবেষণা চালিয়ে গেছেন। পার্থক্য একটাই, একই ফর্মুলা থেকে দুজন দুটি ভিন্ন পদ্ধতিতে দুটি ভিন্ন জিনিস আবিষ্কার করেছেন। ব্যাপারটা আরেকটু সবিস্তারে বলা দরকার। ডেক্সেলের উদ্ধার করা এই পুঁথিতে মানুষের পুনর্যৌবন প্রাপ্তি আর যৌবন বা বয়সকে থামিয়ে রাখার দুটি আলাদা উপায় বলা আছে। গ্রিমাল্ডি প্রথম পথে এগোচ্ছিল, তা সত্ত্বেও সে কেন সফল হলো না সেই ব্যাপারে আমার কাছে এখনও ধোঁয়াশা রয়েছে। কিন্তু যে মুহূর্তে বুঝতে পারলাম ডেক্সেলের আবিষ্কার ছিল দ্বিতীয় পথে এবং সেই আবিষ্কার সে নিজের ওপর প্রয়োগ করেছিল, তখনই আমি প্রবল উৎকণ্ঠায় মাইকেলের গুহার দিকে ছুটলাম। মাইকেলকে দেখা মাত্র আমি জিজ্ঞেস করলাম, ডেক্সেলকে কিভাবে কবর দেওয়া হয়েছিল? কফিন বানানো হয়েছিল কি? কেন বলো তো? এখন প্রশ্ন করার সময় নয়, যা বলছি তার জবাব দাও। হ্যাঁ, কৌ গাছের কাঁচা তক্তা দিয়ে কফিন তৈরি করা হয়েছিল। ডেক্সেলের মৃত্যু হয়েছিল 13ই অক্টোবর, অর্থাৎ 2 সপ্তাহ আগে। যে হারে ওর শ্বাস প্রশ্বাস চলছে তাতে আশা করি সেই কফিনের অক্সিজেনেই এতদিন সে বেঁচে আছে। চার্লসকে নিয়ে শিগগির চলো, মাটি খুঁড়ে ডেক্সেলকে উদ্ধার করতে হবে। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। বাবা এখনও বেঁচে আছে? বলো কি? চার্লস আমাদের কথোপকথন শুনতে পেয়ে পাশে এসে দাঁড়িয়েছে। সব বলবো, এখন আগে আমাদের ওই সমাধির কাছে যাওয়া প্রয়োজন। মাইকেল, তুমি লেমুরিককে ডেকে নাও। চারদিকে নিশ্ছিদ্র অন্ধকার। অরণ্যের রাত এমনিতেও বেশি কালো হয়, তার ওপর মেঘ করে এসেছে, টুপটাপ শুরু হয়েছে বৃষ্টি। এই অবস্থায় মশাল জ্বলবে না। আমার লুমিনিম্যাক্সের আলোই একমাত্র ভরসা। জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় একবার একটা তীক্ষ্ণ শব্দ শুনে অবিনাশবাবু আমার কোটের কনুইয়ের কাছটায় খামচে ধরলেন। ওটা পাখির ডাক অবিনাশবাবু। পাখির বাসায় হয়তো সাপ বা ধেড়ে ইঁদুর হানা দিয়েছে। আপনাকে তো আসতে বারণ করেছিলাম, গুহাতেই থাকতে পারতেন। আইল্যান্ডে পৌঁছানোর পরেই অবিনাশবাবু গাছের ডাল কেটে একটা বড় লাঠি বানিয়ে নিয়েছিলেন। সেটা বাগিয়ে ধরে বললেন, কি যে বলেন মশাই, এমন একটা সময় আপনার সঙ্গে না এসে বসে থাকব? এই জঙ্গলে তো বাঘ ভাল্লুক নেই শুনলাম। আর থাকলেও আপনার ওই হনলুলো পিস্তলের সামনে সব ভ্যানিশ হয়ে যাবে, কাজেই ভয় কিসের? অবিনাশবাবু বরাবর আমার অ্যানাই হিলিনকে হনলুলো বলেন কেন তা এখনও বুঝি না। যাই হোক, ডেক্সেলের সমাধির পাশে পৌঁছে
লেমুরিক, চার্লস আর মাইকেলের তৎপরতায় পাথর সরানো হলো। আমি সন্ডার্স আর অবিনাশবাবু হাত লাগালাম। অবশেষে মাটি খুঁড়ে কফিন বার করে ওপরে তোলা হলো। ভাগ্যিস এই কদিনেই মধ্যে আগে বৃষ্টি হয়নি। কফিনের ডালা খুলে যা দেখা গেল তাতে সবাই বিস্ময়ে হতভম্ব হয়ে গেলেও আমার কাছে এটাই প্রত্যাশিত ছিল। কফিনের মধ্যে অবিকৃত শুয়ে আছেন জন ডেক্সেল। ওই অবস্থাতেই পালা করে চারজন ধরাধরি করে কফিন শুদ্ধ ডেক্সেলকে নিয়ে আসা হলো বড় গুহাটার মধ্যে। এবার শুরু হলো আমার কাজ। যে ওষুধ প্রয়োগে ডেক্সেলের এই অবস্থা তার প্রভাব দূর করার ওষুধের ফর্মুলাও ছিল সেই পুঁথিতে, অবশ্যই দ্ব্যর্থকভাবে। সব উপাদানই হাতের কাছে মজুদ ছিল। সারা রাতের চেষ্টার পরে ভোরের দিকে ডেক্সেলের খুব ক্ষীণ পালস রেট পাওয়া গেল। আরও ঘণ্টা দুয়েক পরে ক্রমে সেই ছন্দ অনেকটাই বাড়ল। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে এলো। ঠিক সকাল 7:14 ডেক্সেল চোখ মেলে তাকালেন। 8টার সময় উঠে বসলেন। তারপর আমার নির্দেশে তাকে এক গ্লাস গরম দুধ খাওয়ানো হলো। এবার বলো, তুমি কিভাবে বুঝলে যে বাবার মৃত্যু হয়নি? গুহার বাইরে উজ্জ্বল আলোয় দাঁড়িয়ে প্রশ্নটা চার্লস আমায় করল বটে, কিন্তু আমি জানি সবার মনে এখন এই প্রশ্নটাই ঘুরছে। তাদের কৌতূহল নিরসন করা দরকার। আমি ওই আরবি পুঁথিতে দুরকম অর্থে লেখা দুরকম জিনিস তৈরির ব্যাপারটা ভেঙে বললাম। জন ডেক্সেল আসলে কোনো ট্রপিক্যাল ব্যারামে আক্রান্ত হননি। তিনি হাইবারনেশনে চলে গিয়েছিলেন। হাইপার না কি যেন বললেন, এর মানে কি? অবিনাশবাবু জিজ্ঞেস করলেন। সাপের শীত ঘুম হয় জানেন তো? এই অবস্থায় প্রাণীর হৃদস্পন্দন কমে যায়, নিঃশ্বাস প্রশ্বাসের গতি ধীর হয়ে আসে, বিপাকক্রিয়া চলে অতি মন্থর গতিতে, অর্থাৎ শরীর থেকে খুবই অল্প পরিমাণ শক্তি নির্গত হয়, কাজেই ক্ষয় হয় সামান্য পরিমাণে। ডেক্সেলের তৈরি করা এই ওষুধের ফলে মানুষ খুব গভীর হাইবারনেশনে চলে যায়, অর্থাৎ বাইরে থেকে দেখে বোঝা যায় না সেই ব্যক্তি জীবিত আছে। আধুনিক চিকিৎসা সরঞ্জামে পরীক্ষা করলে হয়তো বোঝা যেত, কিন্তু এই দ্বীপে সে সুযোগ কোথায়? হিউম্যান হাইবারনেশন নিয়ে বর্তমানে অনেক গবেষণা হয়েছে, কিন্তু সেভাবে সফলতা আসেনি। অথচ কোনো প্রাচীনকালের পুঁথিতে বর্ণিত এই উপায়ে মানুষকে অনেক বছর পর্যন্ত ঘুম পাড়িয়ে রাখা যায়। যেহেতু বিপাকক্রিয়ার হার প্রায় বন্ধ হয়ে যায়, তাই মানুষের বয়সও বাড়ে না। আমি যদি অ্যান্টিডোট প্রয়োগে ডেক্সেলের ঘুম না ভাঙাতাম, তবে তিনি 100-150 বছর পরে আজকের বয়সেই জেগে উঠতেন, কিন্তু কফিনের মধ্যে আবদ্ধ জায়গায় বেশি দিন বেঁচে থাকতে পারতেন না। খুব ধীরে হলেও তো আর শ্বাস প্রশ্বাস চলছিল। তাহলে আমার গবেষণায় ভুল কোথায় হলো? আমি কেন সফলভাবে হলাম না? অস্থিরভাবে বলে উঠল গ্রিমাল্ডি। সেটা নিয়ে আমি চিন্তা করার অবকাশ পাইনি। হিয়ালির ব্যাপারটা বোঝার পরেই আমার প্রথম কর্তব্য ছিল ডেক্সেলকে কফিন থেকে উদ্ধার করা। ফর্মুলার প্রথম অর্থটা আমার আবার বিশ্লেষণ করতে হবে। আর একটু ধৈর্য রাখো গ্রিমাল্ডি। গ্রিমাল্ডিকে কথা বললেও সে তার ভুলটা কোন জায়গায় সেটা আমি মোটামুটি আন্দাজ করতে পারছি। দাতা ও গ্রহীতার রক্তের যে অচেনা দুটি উপাদান বা বৈশিষ্ট্য ফর্মুলায় মেলানোর কথা বলা হয়েছে, তা অ্যান্টিজেন আর অ্যান্টিবডি নয়। একটা বৈশিষ্ট্য অবশ্যই রক্তের গ্রুপ, কারণ রক্তের গ্রুপ না মিললে ব্লাড ট্রান্সফিউশনের মৃত্যু অনিবার্য। কিন্তু অন্য উপাদানটাই আমাকে ভাবাচ্ছে। 30শে অক্টোবর। হেয়ালির সম্পূর্ণ অংশই এখন জলের মতো পরিষ্কার। আমার চোখের সামনে তার ফল দেখতে পাচ্ছি। একজন 70 বছরের বৃদ্ধ ফিরে যাচ্ছেন তার 25 বছরের যৌবনে। সমগ্র প্রক্রিয়াটি শেষ হতে আরও ঘণ্টাখানেক লাগবে। এই সময়টায় কিছুই করার নেই, তাই ডায়েরি খুলে বসেছি। আরবি পুঁথির রহস্য উদ্ঘাটনে অবিনাশবাবুরও যে একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়ে গেল, তা না বললেই নয়। কাল রাতে যখন সে পুঁথির হেয়ালি সমাধানে হিমশিম খাচ্ছিলাম, সেই সময় অবিনাশবাবু বললেন, আগেকার দিনের মানুষরা এমনিতে অনেক বেশি দিন বাঁচত। এখন ভেজাল খেয়ে খেয়ে আমাদের আয়ু কমে গেছে, বুঝলেন মশাই? মনঃসংযোগের ব্যাঘাত ঘটায় আমি একটু বিরক্তভাবে বললাম, এই তথ্য আপনি কোথায় পেলেন? আমাদের রামায়ণ মহাভারতেই তো কত উদাহরণ রয়েছে। হনুমান তো শুনি এখনও বেঁচে আছে। রামায়ণ মহাভারত হলো কাব্য, কল্পনা। এদের কোনো হিস্টোরিক্যাল এভিডেন্স নেই। বলেন কি? সব তাহলে মিথ্যে?
এই যে আপনি যৌবন ফিরে পাওয়ার ফর্মুলা আবিষ্কার করার চেষ্টায় মাথার অবশিষ্ট কগাছা চুল ছিঁড়ছেন, ও জিনিসও তো আমাদের পুরাণে সেই কবে থেকে লেখা আছে। বটে। কেন, আপনি যযাতির গল্প পড়েননি, যে কিনা দৈত্যগুরু শুক্রাচার্যের অভিশাপে বুড়ো হয়ে গিয়েছিল, পরে আবার তার নিজেরই ছেলে পুরুর যৌবন ধার নিয়ে ইয়ং হয়ে যায়? আমি পুঁথি থেকে চোখ তুলে অবিনাশবাবুর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। এত সহজ একটা ব্যাপার আমি বুঝতে পারছিলাম না। রক্তের যে দ্বিতীয় উপাদান মেলানোর কথা বলা হয়েছে, সেটা অবিনাশবাবুর কথাতেই বিদ্যুৎ ঝলকের মতো আমার মাথায় খেলে গেল। আমি সল্লাসে বলে উঠলাম, জিন! অবিনাশবাবু, জিন! না না, জিন টিন হুড়িপুরির গল্প আমি বিশ্বাস করি না, কিন্তু এই জিন সে জিন নয়, এ হলো বংশগতির ধারক ও বাহক। আরও ভেঙে বলতে গেলে, যে দুজন মানুষের মধ্যে রক্ত বিনিময় করতে হবে তাদের রক্তের গ্রুপের সঙ্গে ডিএনএর মিল থাকা আবশ্যক। অবিনাশবাবু কথাটা কতটা বুঝলেন জানি না। আমি অবিলম্বে ডেক্সেল আর গ্রিমাল্ডিকে ডেকে আমার মতামত জানালাম। গ্রিমাল্ডি শুনে বলল, তাহলে বলতে হয় আমার আবিষ্কারে কোনো ত্রুটি নেই, মানুষ নির্বাচনে ভুল হয়েছিল? এই মুহূর্তে সেটা প্রমাণ করার কোনো উপায় দেখছি না। উপায় অবশ্যই আছে। চার্লসের কথায় সবার নজর ঘুরে গেল তার দিকে। আমার আর বাবার দুজনেরই রক্তের গ্রুপ এ পজিটিভ, আর ডিএনএর মিল যে থাকবে সেটা বলাই বাহুল্য। ডেক্সেল উদ্বিগ্নভাবে বলে উঠল, কিন্তু গবেষণায় কোনো ভুল থেকে গেলে যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়, সেটা আমি মেনে নিতে পারবো না। সে সম্ভাবনা অবশ্য নেই বললেই চলে, আমি বললাম, কারণ ইতিমধ্যে সে ওষুধ মিশ্রিত রক্ত বিনিময় করা হয়েছে গ্রিমাল্ডি আর লেমোরিকের শরীরে। ফর্মুলার নির্দেশ অমান্য করে ব্লাড এক্সচেঞ্জ করার কোনো কুফল আছে কি না জানি না, কিন্তু দুজনেই এখনও পর্যন্ত দিব্যি বহাল তবিয়তে আছে। ঠিক হলো, পরের দিন সকালে বাবা আর ছেলের রক্ত বদল করা হবে। এখন সেই প্রক্রিয়াই চলছে। দুজনকে অল্প পরিমাণে আমার তৈরি ঘুমের ভরি সমনোলেন দিয়েছিলাম, যাতে এই সময়টা নিরুদ্বিগ্ন থাকে। তাই তারা চোখ বন্ধ করে শুয়ে আছে। চার্লসের শয্যার পাশ থেকে সন্ডার্স আমাকে ডাকছে। মনে হয় কোনো অস্বাভাবিকতা দেখতে পেয়েছি। অবাক কাণ্ড! এই যেন সত্যি যযাতির গল্পের পুনরাবৃত্তি হলো। 2.5 ঘন্টা আগে সন্ডার্সের ডাকে লেখা বন্ধ করে উঠে গিয়ে চার্লসের পাশে গিয়ে দেখলাম তার মধ্যে এক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মাথার চুল অনেক ঝরে গেছে, চামড়া বেশ খসখসে হয়ে আছে, ঠোঁট আর কানের লতি অনেকটা ঝুলে পড়েছে, যেন তার বয়স আরও 25 বছর বেড়ে গেছে। ওদিকে ডেক্সেলের চেহারায় যে যৌবনের জেল্লা ফিরছে সে তো আগেই বলেছি। পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পরে যা দাঁড়ালো তা হলো এই: পরীক্ষার শেষে দুজনের শুধু রক্তবদলই নয়, বরং তাদের বয়সেরও বিনিময় হয়ে গেল। জন ডেক্সেলকে এখন অনেকটাই আমাদের পরিচিত চার্লস ডেক্সেলের মতো দেখতে লাগছে। অন্যদিকে চার্লসকে দেখে মনে হচ্ছে সে 70 বছরের বিখ্যাত বায়োকেমিস্ট জন ডেক্সেল। পরীক্ষা সফল হওয়ায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছি, ঠিক কথা, কিন্তু সেই সঙ্গে একটা অবসন্নতাও গ্রাস করেছে। তাহলে একজন মানুষের যৌবন ফিরে পেতে গেলে আরেকজনের যৌবন বলিদান দিতে হবে। এই জিনিস তো মানুষের হাতে এলে অপব্যবহার অনিবার্য। ডেক্সেল অনেকক্ষণ চুপ করে কিছু ভাবছিল। একসময় আমার কাছে এসে বলল, শঙ্কু, নিজের ছেলের যৌবনের বিনিময়ে আমি জোয়ান হতে চাই না। তুমি অ্যান্টিডট ব্যবহার করে আমাদের আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাও। চার্লস তার বাবার কথা শুনতে পেয়ে বলল, কিন্তু বাবা, এক্সপেরিমেন্ট যে সফল তার প্রমাণ তো রাখতে হবে। তোমার এতদিনের অধ্যবসায়, সবার এত পরিশ্রম, এত কর্মকাণ্ড, লোকচক্ষুর আড়ালে এই এক্সপেরিমেন্ট করা হয়েছে, কাজে আমাদের কোনো ব্যর্থতার খবর প্রকাশ পাবে না। ওই পুঁথিকে এই দ্বীপেই আমরা নষ্ট করে দিয়ে যাব। কি বলছেন? এমন আবিষ্কার বরবাদ করে ফেলবেন? মাইকেল বিস্ময়ে বলে উঠল, হ্যাঁ, পৃথিবীর সুন্দরতম নয়, বরং কুৎসিত এই আবিষ্কার। নিজের সন্তানের অমঙ্গল কোনো বাবা মা কামনা করতে পারে না, আর করলেও সেটা মানবজাতির পক্ষে দুর্ভাগ্য। আশা করি আমার সঙ্গে গ্রিমাল্ডি, সন্ডার্স আর শঙ্কু একমত হবে। গ্রিমাল্ডি ও সন্ডার্স সম্মতিসূচক মাথা নাড়ল। আমি বললাম, একই দিনে দুবার ব্লাড এক্সচেঞ্জ ঠিক হবে না। আজকের দিনটা বাদ দিয়ে কাল আমি বিপরীত প্রক্রিয়ায় তোমাদের আগের অবস্থায় ফিরিয়ে আনব। মনে মনে ভাবলাম, 1000 বছর যৌবন যাপনের পর যযাতিও তার ছেলের যৌবন ফিরিয়ে দিয়েছিল।
কারণ তিনি বুঝেছিলেন মানুষের কামনা বাসনার কোনো শেষ নেই। 31শে অক্টোবর বিকেল। আমাদের মনের অবস্থা বর্ণনা করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। প্রথমেই জানিয়ে রাখি, বাবা আর ছেলে তাদের আগের বয়স ফিরে পেয়েছে, কিন্তু বিপদ এসেছে অন্য দিক দিয়ে। আজ সকালে ডেক্সেল আর চার্লসের দ্বিতীয়বার বয়স বদল করতে ল্যাবরেটরিতে আমরা সবাই জমায়েত হই। তারপর সব আয়োজন সম্পূর্ণ করে শুরু হয় ব্লাড ট্রান্সফিউশন। উভয়ের রক্ত অ্যান্টিডটের সঙ্গে মিশে প্রবেশ করছে অপরজনের দেহে। আমি, সন্ডার্স আর গ্রিমাল্ডি উদ্বিগ্ন চোখে পর্যবেক্ষণ করছি সে ঘটনা। এমন সময় অবিনাশবাবু বলে উঠলেন, ও মশাই, গুহার দরজাটাকে বন্ধ করে দিলে বলুন তো, আমার একটু বাইরে যাওয়া দরকার। সত্যি দেখা গেল গুহামুখের পাথরটা কেউ বাইরে থেকে ঠেলে বেরোনোর রাস্তা বন্ধ করে দিয়েছে। ভিতরে শুধু মাইকেলের অনুপস্থিতি দেখে সহজেই অনুমান করা যায় এই কীর্তি তারই। সন্ডার্স আর অবিনাশবাবু মিলে চেষ্টা করছিলেন পাথরটা ঠেলে সরানোর, কিন্তু সেটা এক চুলও নাড়ানো গেল না। আমি বললাম, বৃথা চেষ্টা সন্ডার্স, এই পাথর শুধু বাইরে থেকেই পাশ দিয়ে ঠেলে সরানো সম্ভব, ভিতর থেকে সোজাসুজি ঠেলে সরানো যাবে না। সন্ডার্স রাগে গজরাতে গজরাতে বলল, কিন্তু বাইরে লেমোরিকো আছে, একমাত্র সে আমাদের উদ্ধার করতে পারে। লেমোরিকো যে মাইকেলের সঙ্গে যোগ দেয়নি তার নিশ্চয়তা কি? গ্রিমাল্ডি বলল, আমাকে এই গুহায় আটকে রেখে মেরে ফেলতে পারলে চুক্তিমতো ক্ষতিপূরণের সব টাকাই সে পেয়ে যাবে। কিন্তু মাইকেল বেটা এ কাজ করল কেন? অবিনাশবাবু জিজ্ঞেস করলেন। সেটা বোঝা আর এমন কঠিন কি? আমি বললাম, আমাদের এই আবিষ্কার যে নষ্ট হয়ে যাক তা মাইকেল চায়নি। আরবি পুঁথিটা আমার গুহাতেই রাখা আছে, আর এই আবিষ্কারের পদ্ধতি এবং উপকরণ সব তার জানা। এবার নিজে সেটা তৈরি করে আবিষ্কারের কৃতিত্ব দাবি করবে। কি শয়তান, কি শয়তান! এখন আমাদের এই গুহা থেকে অন্য কোনো উপায়ে বেরোনোর রাস্তা খুঁজতে হবে। অনেক সময় এমন প্রাকৃতিক গুহার দুটো মুখ থাকে, এখানেও তেমন কিছু আছে কি না দেখতে হবে। বদ্ধ গুহার মধ্যে মশাল জেলে রাখাটাও মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। অক্সিজেন ফুরিয়ে গেলে দমবন্ধ হয়ে সকলে মারা পড়ব। কি ভাগ্যে লুমিনিম্যাক্সটা এনেছিলাম এক্সপেরিমেন্টের কাজে উজ্জ্বল আলোর প্রয়োজন হবে বলে। আপাতত সেই আলোতেই কাজ চলছে। দেয়ালের দিকের আলগা পাথর ঠেলে দেখা হয়েছে, কিন্তু অন্য কোনো রাস্তা পাওয়া যায়নি। ডেক্সেল আর চার্লস আগের অবস্থায় ফিরে আসার পর এখন শারীরিকভাবে সুস্থ, কিন্তু খাদ্য আর পানীয় ছাড়া কীভাবে সবার সুস্থ থাকা সম্ভব হবে সেটাই চিন্তার বিষয়। আজ কত তারিখ বা এখন বাইরে দিন না রাত কিছুই জানি না। অবিনাশবাবু আর ডেক্সেল প্রায় অচৈতন্য হয়ে পড়েছেন। এক্সপেরিমেন্টের কাজে কিছু মধু আর দুধ রাখা ছিল, সেটা ভাগাভাগি করে এতদিন চলেছে, আর অবশিষ্ট নেই। লুমিনিম্যাক্সের আলো ম্লান হয়ে এসেছে, তাই খুব দরকার ছাড়া জ্বালানো হচ্ছে না। এরপর অনন্ত অন্ধকার নেমে আসবে। গ্রিমাল্ডি খুব চুপচাপ হয়ে গেছে। মনে হয় প্রচণ্ড ভয় আর দুশ্চিন্তা ওকে গ্রাস করেছে। এর মধ্যে একদিন সন্ডার্সের চোখে পড়ল একটা কয়পু একটা পাথরের পেছনের দেয়ালের আড়ালে চলে গেল। সবাই মিলে হাত লাগিয়ে পাথরটা সরানোর পর একটা ফাটল চোখে পড়ল, কিন্তু সেটা এতটাই অপ্রশস্ত যে কোনো মানুষ তার মধ্যে দিয়ে গলে যেতে পারবে না। হয়তো এটাই আমার শেষ ডায়েরি লেখা। মনে হয় এই গুহার অন্ধকারেই আমাদের সবার মৃত্যু হবে। ভবিতব্যকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় দেখছি না। 12ই নভেম্বর, সান ফ্রান্সিসকো। আমি যে বেঁচে আছি আর ডায়েরি লিখতে পারছি সেটা আমার বরাতের জোর। আগামীকাল দেশে ফেরার বিমান ধরব। ভাগ্য সহায় না হলে ডেক্সেল আইল্যান্ডেই সবার মৃত্যু অনিবার্য ছিল। বাঁচার আশা যে প্রায় ত্যাগ করে ফেলেছিলাম সেটা বলাই বাহুল্য। গুহার মধ্যে দিন রাতের হিসেব ছিল না। অবসন্ন অবস্থায় গুহার মেঝেতেই সবাই ছড়িয়ে ছিটিয়ে শুয়েছিলাম। একসময় পায়ের ওপর দিয়ে কিছু একটা চলে যাওয়ার অনুভূতি হলো। একটু পরে সন্ডার্সের নড়াচড়া টের পেলাম। ক্ষীণ কণ্ঠস্বরে সে বলে উঠল, এরা কি ভেবেছে আমরা মরে গেছি, তাই ভোজন সারতে এসেছে? কয়পু যে নিরামিষাশী প্রাণী তা আমি জানি, কিন্তু অনতিবিলম্বেই গুহার মধ্যে অন্তত খানপনেরও কয়পুর ছোটাছুটি টের পেলাম। এরা হঠাৎ এত চঞ্চল হয়ে উঠল কেন? লুমিনিম্যাক্সের আলো ফুরিয়ে গেছে, তাই এরা কোথায় যাচ্ছে দেখার উপায় নেই। সন্ডার্স আবার জিজ্ঞেস করল, শুনতে পাচ্ছ শঙ্কু? কিছুক্ষণ ধরে আমিও একটা মৃদু কুলকুল শব্দ শুনতে পাচ্ছিলাম, যেন জল বয়ে চলেছে কোথাও, কিন্তু শব্দের উৎস যে ঠিক
কোথায় সেটা বুঝতে পারছিলাম না। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, মাথাটা অল্প টলে গেল। আবার একটা কয়পু পায়ের ওপর দিয়ে ছুটে গেল। সেই জলের শব্দ এখন বেশ স্পষ্ট শোনা যাচ্ছে। কান খাড়া করে শব্দের উৎস বুঝতে অন্ধকারের মধ্যে দিয়ে গুহার দেয়ালের দিকে এগোতে লাগলাম। একবার কারো গায়ে হোঁচট খেলাম। চার্লস জিজ্ঞেস করল, কে? আমি নিজের উপস্থিতি জানান দিয়ে পা ঘষে ঘষে যেদিক দিয়ে শব্দটা আসছে গুহার সেদিকের দেয়ালে গিয়ে কান পাতলাম। পাথরে কান পাততে শব্দটা আরও জোরালো হলো। এবারে আমি ওই অবস্থাতেই দেয়ালে কান ঠেকিয়ে এগিয়ে চললাম শব্দের সঠিক উৎসের সন্ধানে। এক জায়গায় এসে মনে হলো ঠিক সেখানে দেয়ালের উল্টো পিঠ দিয়ে জল গড়িয়ে নামছে। আমি নিচু হয়ে হাতড়ে হাতে একটা মাঝারি মাপের পাথর নিয়ে গুহার দেয়ালে সেই জায়গায় আঘাত করলাম। ঢপ ঢপ করে শব্দ হলো। আমি গলা তুলে বললাম, সন্ডার্স, এদিকে এসো একবার। আর ঠিক তখনই জলের শব্দটা ছাপিয়ে একটা গুড়গুড় আওয়াজ ভেসে এলো। দেখতে দেখতে সেই আওয়াজ বেড়ে গিয়ে কানে তালা ধরার উপক্রম হলো, যেন গুহার দেয়ালের বাইরে প্রলয়কাণ্ড চলেছে। সন্ডার্স আর চার্লস আওয়াজ লক্ষ্য করে আমার পাশে এসে দাঁড়িয়েছে। সন্ডার্স আমার কাঁধটা ধরে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু প্রলয়ঙ্কর সেই আওয়াজ ছাপিয়ে সন্ডার্সের কথার একটা বর্ণও আমি শুনতে পেলাম না। নিঃসীম অন্ধকারে তিনজন মানুষ একে অপরকে ধরে মৃত্যুর অপেক্ষা করতে লাগলাম। কতক্ষণ ওইভাবে দাঁড়িয়েছিলাম জানি না। একসময় যেমন হঠাৎ আওয়াজটা শুরু হয়েছিল, তেমনি হঠাৎ করেই সেটা থেমে গেল। আরও কিছুক্ষণ আমরা নিজেদের জায়গা ছেড়ে নড়তে পারলাম না। কানে তালা ধরে গেছে। বেশ কিছুক্ষণ পর মানসিকভাবে আমি একটু ধাতস্থ হলাম। আবার সেই মৃদু কুলকুল ধ্বনিটা শুনতে পাচ্ছি। এত বড় ঘটনার পরেও গ্রিমাল্ডি, ডেক্সেল আর অবিনাশবাবুর কোনো সাড়া শব্দ পাচ্ছি না। ওরা বেঁচে আছে তো? সন্ডার্স, দেখো তো মশালটা পাও কিনা। কি হবে, একটু আলো দরকার। দাঁড়াও, আমি জানি চকমকি পাথর আর মশাল দুটো নিভিয়ে কোথায় রাখা হয়েছিল। একটা মশাল জ্বাললেই চলবে। সন্ডার্স আন্দাজে গুহার অন্যদিকে চলে গেল। কিছুক্ষণ পরে গুহামুখের দিক থেকে চকমকি ঠোকার শব্দ পেলাম। তারপরে একটা মশাল হাতে সন্ডার্সকে এগিয়ে আসতে দেখলাম। অনেকক্ষণ নিকষ অন্ধকারে থাকার পর মশালের আলোতেও তাকাতে প্রথমে অসুবিধে হচ্ছিল। সেই আলোতে আমি আর চার্লস দেখলাম আমাদের দলের বাকি তিনজন নিঃসাড়ে পড়ে আছে। আমি এগিয়ে গিয়ে একে একে সবাইকে পরীক্ষা করে দেখলাম তিনজনই বেঁচে আছে, কিন্তু এভাবে আর কতক্ষণ মৃত্যুর সঙ্গে লড়াই করতে পারবে জানি না। এবারে আমি আবার ফিরে এলাম সেই জায়গায় যেখান থেকে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি সেখানে গুহার দেয়ালে হাত বুলিয়ে বললাম, এখানে পাথর কিন্তু নিরেট নয়। দেয়ালের ওপরে কোনো সুড়ঙ্গ থাকলেও থাকতে পারে, আর জল বইছে মানেই সেই জল সুড়ঙ্গ পথে বাইরে যাবে। এই দেয়ালটা যদি ফাটানো যায় কোনোভাবে, তাহলে দেখা যেত সেই সুড়ঙ্গ দিয়ে মানুষও যেতে পারবে কিনা। সন্ডার্স উত্তেজিত হয়ে বলল, যদি নয় শঙ্কু, ফাটাতে হবে, বাঁচার এটাই শেষ উপায়। তারপরেই সে আর চার্লস দুটো বড় পাথর নিয়ে দেয়ালে এলোপাথারি মারতে লাগলো। দেয়ালের পাথর কতটা ভাঙল বোঝা গেল না, কিন্তু একটু পরেই তাদের হাতের পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। দুজনে এই অল্প পরিশ্রমেই হাঁপাতে লাগলো। আমি বললাম, এভাবে হবে না, লোহার তৈরি হাতুড়ির মতো কোনো জিনিস দরকার। আছে আছে, এ বলে চার্লস ছুটে গিয়ে গবেষণার সরঞ্জামের মধ্যে রাখা একটা বেশ বড় হামানদিস্তার নোড়াটা নিয়ে এলো। আমি দেয়ালের মধ্যে একটা জায়গায় নির্দেশ করে বললাম, সবাই একসঙ্গে নয়, একজন একজন করে ঠিক এই জায়গাটাতেই আঘাত করতে হবে। পাথরে লোহা ঠোকার শব্দে বন্ধ গুহার মধ্যে বহুগুণ হয়ে গুমগুম করতে লাগলো। থেকে থেকে আগুনের ফুলকি ঠিকরে উঠছে। বাঁচার অন্তিম লড়াই হিসেবে ক্লান্ত অবসন্ন দেহেও আমরা পালা করে দেয়াল ফাটানোর চেষ্টা করে যাচ্ছি। একসময় সত্যি একটা বড় পাথরের অংশ আলগা হয়ে বাইরের দিকে ছিটকে পড়ল। সেই জায়গায় একটা 6 ইঞ্চির মতো ব্যাসের গোলাকার গর্তের সৃষ্টি হয়েছে। আমরা দ্বিগুণ উৎসাহে আঘাতের পর আঘাত করে চললাম। এবারে আর বেশি বেগ পেতে হলো না। কিছুক্ষণের মধ্যেই একটা মানুষ গলে যাওয়ার মতো বড় হয়ে গেল সেই গর্ত। সন্ডার্স মাথা ঢুকিয়ে একবার দেখে নিয়ে ঘুড়ি মেরে দেয়ালের ওপাশে চলে গেল। তারপর সে আমার নাম ধরে ডাকল, শঙ্কু, চলে এসো। আমি আর চার্লস সেই পথে বেরিয়ে এসে দেখলাম কোনো সুড়ঙ্গ নয়, আমরা একদম রাতের অন্ধকারে খোলা আকাশের নিচে চলে এসেছি। পাহাড়ের গায়ে একটা চাতালের মতো খাজ, সেই খাজে আমরা দাঁড়িয়ে। অঝোরে বৃষ্টি পড়ছে।
অন্যদিকে হাতখানেক দূরত্বে ঝরছে পাহাড়ি ঝর্ণা। বৃষ্টিতে তার প্রবল রূপ। এ আমাদের পরিচিত জায়গা। এখানেই ডেক্সেলকে মৃত মনে করে সমাধি দেওয়া হয়েছিল। কিন্তু সেই জায়গার একই অবস্থা। চার্লস আর সন্ডার্সের দিকে তাকিয়ে দেখি তারাও আমার মতো বিস্ময়ে হতভম্ব হয়ে গেছে। আমাদের সামনে পাহাড়ের গা বেয়ে প্রায় 30-40 ফুট চওড়া এক রাস্তার সৃষ্টি হয়েছে, যেন 100 পাল উন্মত্ত হাতি প্রবল আক্রোশে সেই রাস্তার মধ্য দিয়ে যাবতীয় গাছপালা পাহাড় লণ্ডভণ্ড করে নিয়ে চলে গেছে। কি মনে হচ্ছে শঙ্কু? সন্ডার্স জিজ্ঞেস করল। এর একটাই ব্যাখ্যা হতে পারে। গত 2-3 দিন এক নাগারে এরকম প্রবল বৃষ্টিতে পাহাড়ের উপরে কোথাও জল জমেছিল। সেই জমা জলের চাপে একসময় পাথুরে বাঁধ ভেঙে ফ্লাশ ব্লাড বা হরপা বান বয়ে গেছে এখান দিয়ে। গুহার মধ্যে আমরা যে ভীষণ শব্দ শুনতে পেয়েছিলাম তা সেই প্রবল জনস্রোতের আওয়াজ। এরকম প্রাকৃতিক বিপর্যয়ের আগে পশু পাখিরা ঠিক বুঝতে পারে, সেজন্যই গুহায় কয় ফুট ছোটাছুটি বেড়ে গিয়েছিল। প্রচণ্ড জলতেষ্টায় আমরা উবু হয়ে বসে ঝর্ণার জলই খেয়ে নিলাম খানিকটা। বৃষ্টিতে ঝর্ণার জলের ধারা বেয়ে যাওয়ার কারণেই আজ গুহার পাতলা দেয়াল ভেদ করে এর ভিতর শব্দ শোনা যাচ্ছিল। এতদিন গুহার মধ্যে থেকে এর কোনো অস্তিত্ব বোঝা যায়নি। এবার আমরা পাথর আঁকড়ে হাঁচর পাচর করে প্রায় হামাগুড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। প্রায় মুহূর্তে মনে হচ্ছে এই বুঝি আলগা পাথর খসে নিচে পড়ে যাবে। শেষ পর্যন্ত 3 জনেই সমতলে এসে নামলাম। শরীরের বিভিন্ন জায়গায় ছিঁড়ে গিয়ে জ্বালা করছে। জঙ্গলের মধ্যে দিয়ে কোনো মতে হেঁটে এলাম ল্যাবরেটরি গুহার সামনের দিকে বটগাছটার তলায়। 3 জনে মিলে ঠেলে গুহামুখ চাপা দেওয়া পাথরটা সরিয়ে ভিতরে যাওয়ার রাস্তা সম্পূর্ণ উন্মুক্ত করে দিলাম। অবিলম্বে বাকি 3 জনের শুশ্রূষা প্রয়োজন। আমার গুহায় ঢুকে মিরাকিউরেলের শিশি এনে সবাইকে 2টো করে খাইয়ে দিলাম। আমি নিজেও খেলাম। সন্ডার্স ব্রান্ডি নিয়ে এসেছে। জন, গ্রিমাল্ডি আর অবিনাশবাবুর মুখ ফাঁক করে অল্প অল্প ঢেলে দেওয়া হলো। তারপর আমরাও খেলাম। মিরাকিউরেলের গুণে ভোর হওয়ার আগেই 3 জনের জ্ঞান ফিরে এলো। অবিনাশবাবু আর ডেক্সেল ঠিকঠাক থাকলেও গ্রিমাল্ডির মধ্যে একটা অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। গুহার মেঝেতে একদম চুপ করে বসে আছে আর এদিক ওদিক ভীত সন্ত্রস্তভাবে তাকাচ্ছে। আমি আর সন্ডার্স কয়েকবার তাকে জিজ্ঞেস করলাম কোনো অসুবিধা হচ্ছে কি না। প্রত্যেকবারই সে চুপ করে আমাদের মুখের দিকে তাকিয়ে রইল। কয়েকদিন অতিরিক্ত চিন্তা আর ভয়ে কোনো মানসিক গণ্ডগোল দেখা গেল কি না কে জানে। ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে বৃষ্টিও অনেকটা ধরে এলো। একে একে সবাই গুহার বাইরে বেরিয়ে এলাম। গ্রিমাল্ডি আসতে চাইছিল না। সন্ডার্স একরকম জোর করেই তাকে বাইরে নিয়ে এলো, যদি দিনের আলোতে সে কিছুটা ধাতস্থ হয়। বাইরে এসে গ্রিমাল্ডি এদিক ওদিক কিছুক্ষণ তাকিয়ে আমাকে জিজ্ঞেস করল, পুঁথিটা কোথায় রেখেছিলে? তার এই প্রশ্নে নিশ্চিন্ত হওয়া গেল। অন্তত আগের কথা সে কিছু ভুলে যায়নি। এবার তবে ক্রমশ স্বাভাবিক হয়ে যাবে। আমি বললাম, সেটা আমার গুহাতেই ছিল। মাইকেলের পক্ষে খুঁজে পাওয়া এমন কিছু কঠিন হবে না, তবু একবার দেখা দরকার। এ বলে সে আমাদের গুহায় গিয়ে ঢুকল। সন্ডার্স বলল, তোমার মিরাকিউরল ওকে আরেকটা খাইয়ে দিবে নাকি? মনে হচ্ছে তো এখনও পুরোপুরি সুস্থ হয়নি। আমি বললাম, কাজ হলে দুটোতেই হবে, আর মিরাকিউরলে মানসিক ব্যাধি সারে কিনা আমার জানা নেই। কিসের একটা বাজে গন্ধ আসছে বলো তো? খুব হালকা বৃষ্টির সঙ্গে পূবের সমুদ্রের দিক থেকে হাওয়া বইছিল। সেই হাওয়ায় মাঝে মাঝেই একটা দুর্গন্ধ পাচ্ছিলাম। সন্ডার্সের কথায় বুঝলাম সেটা সেও পেয়েছে। সন্ডার্স গন্ধ লক্ষ্য করে এগিয়ে গেল। 2 মিনিট পরেই জঙ্গলের দিক থেকে সন্ডার্সের আর্তনাদ ভেসে এলো, সর্বনাশ শঙ্কু, তাড়াতাড়ি এসে দেখে যাও। আমার পিছনে বাঘিরাও ছুটল সেই দিকে। সন্ডার্সের পাশে গিয়ে ওর নির্দেশ করা একটা পাথরের দিকে তাকাতেই দেখলাম আড়াল থেকে জুতো পরা একজোড়া পা বেরিয়ে আছে। ক্যামেরাটা কিছু দূরেই পড়ে রয়েছে। লেমরিক কোনো সাক্ষী রাখতে চায়নি, চার্লস বলল। কাছে গিয়ে দেখলাম মাইকেলের মৃতদেহ বিকৃত হয়ে গেলেও পেটের মধ্যে আমূল গেঁথে দেওয়া ছুরির হাতলটা দেখা যাচ্ছে। তার ডান হাতে এখনও ধরা আছে সেই আরবি পুঁথি। এই সময় গ্রিমাল্ডি হঠাৎ পিছন থেকে এসে ঝাঁপিয়ে পড়ল মাইকেলের মৃতদেহের ওপর। মাইকেলের হাত থেকে ছিনিয়ে নিল সেই পুঁথি। ডেক্সেল চিৎকার করে উঠল, গ্রিমাল্ডি, তুমি কি পাগল হয়ে গেছো? গ্রিমাল্ডি মাইকেলের মৃতদেহতে ঝুঁকে পড়া অবস্থা থেকে আমাদের দিকে ঘুরে গেল। শিহরিত হয়ে দেখলাম তার বাঁ হাতে বুকের কাছে ধরা রয়েছে সেই পুঁথি, আর উদ্যত ডান হাতে আমাদের দিকে তাক করে রেখেছে আমারই নিশ্চিহ্নাস্ত্র অ্যানাইহিলিন পিস্তল। বুঝলাম সে যখন পুঁথির খোঁজে আমাদের গুহায় ঢুকেছিল তখনই জিনিসটা পেয়ে হস্তগত করেছে। আমি দুহাত উপরে তুলে চেঁচিয়ে বললাম,
কেউ ওকে বাধা দিও না, সবাই সরে এসো। আমার চোখ গ্রিমাল্ডির ওপর নিবদ্ধ। হিক হিক করে পাশ থেকে যে আওয়াজটা এলো সেটা অবিনাশবাবুর হেঁচকি ছাড়া আর কিছুর হতেই পারে না। আমরা হাত তোলা অবস্থায় এক পা করে পিছাতে লাগলাম। গ্রিমাল্ডিও উঠে দাঁড়িয়ে আমাদের দিকে অ্যানাইহিলিন তাক করে পিছু হটছে। আমাদের সঙ্গে তার দূরত্ব যখন মোটামুটি 100 গজের মতো হয়ে গেল, অনেকটাই গাছের আড়াল পড়ে গেল মাঝখানে, তখন সে ঘুরে ছুটতে লাগলো। ডেক্সেল বারবার একটাই কথা বলছে, আমি এখনও বিশ্বাস করতে পারছি না গ্রিমাল্ডি এমন করতে পারে। ওকে আমি বহুদিন ধরে চিনি, নির্ঘাত ওর মাথায় গণ্ডগোল হয়েছে। সন্ডার্স বলল, এই অবস্থায় গ্রিমাল্ডি কোথায় গেল সেটা তো দেখতে হবে। কিন্তু ওর হাতে অ্যানাইহিলিন রয়েছে। আমি বললাম, এই যে কি সাংঘাতিক অস্ত্র তা তুমি জানোই, সেজন্যই তো সেটা উদ্ধার করার উপায় ভাবতে হবে। সবাই মিলে আলোচনা করে ঠিক করলাম, আমি, সন্ডার্স আর চার্লস এই 3 জন মিলে গ্রিমাল্ডি যেদিকে গেছে সেদিকে খুঁজে দেখব। আমার মন বলছে দ্বীপের পূব দিকে সমুদ্রে ওর সিপ্লেন রাখা আছে ভেবে সেদিকেই গ্রিমাল্ডি যাবে। সেই মতো আমরা রওনা দিলাম। জঙ্গলের মধ্যে দিয়ে উতরাই ভেঙে ঘণ্টাখানেকের মধ্যে আমরা সমুদ্রের পাড়ে পৌঁছে গেলাম, কিন্তু গ্রিমাল্ডির কোনো চিহ্ন নেই। গুহার কাছে ফিরে যাব ভাবছি, ঠিক তখনই সমুদ্রের দিক থেকে আওয়াজ পেয়ে দেখলাম গ্রিমাল্ডির সিপ্লেনটা দ্বীপের দিকেই আসছে। তারপর সেটা এসে দ্বীপের পাশে জলের ওপর নামল। বিস্ময়ের পর বিস্ময়। সিপ্লেন থেকে নামলো আর কেউ নয়, বিশ্বাসঘাতক লেমুরিক। ভাবছি এই দ্বীপে আবার লেমুরিকের ফিরে আসার কারণ কি হতে পারে। এই সময় সে আমাদের দেখতে পেয়ে এদিকেই এগিয়ে এলো। কাছে এসে বলল, থ্যাংক গড, তোমরা সবাই বেঁচে আছো। তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। নিজের বিবেকের জ্বালা সহ্য করতে না পেরে ফিরে এলাম তোমাদের উদ্ধার করার জন্য। মাইকেলকে আমি খুন করেছি, তার জন্য যে শাস্তি প্রাপ্য আমি তা মেনে নেব। এই যে দেখি উল্টো পুরাণ, ভালো মানুষ গ্রিমাল্ডি হঠাৎ শয়তানের রূপ ধারণ করল, আর শয়তান লেমুরিক ফিরে এসেছে পাপের প্রায়শ্চিত্ত করতে। সন্ডার্সের এই কথায় আমি চমকিত হয়ে গেলাম, কিন্তু কিছু বলে ওঠার আগেই চার্লসের চিৎকারে আবার চমক ভাঙল। ওই যে গ্রিমাল্ডি সিপ্লেন নিয়ে পালাতে চাইছে, ওকে আটকাও! জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে গ্রিমাল্ডিকে সিপ্লেনের দিকে ছুটতে দেখে আর চার্লসের চিৎকারে হতচকিত হয়ে লেমুরিক ছুটে গ্রিমাল্ডিকে বাধা দিতে গেল, আর গ্রিমাল্ডি সেটা দেখতে পেয়ে লেমুরিকের দিকে অ্যানাইহিলিন তাক করে ট্রিগার চেপে দিল। একটা তীক্ষ্ণ আওয়াজ, লেমুরিকের আর কোনো চিহ্নই রইল না। মাই গড! চার্লস আর্তনাদ করে উঠল। গ্রিমাল্ডিও এই অপ্রত্যাশিত ঘটনায় ঘাবড়ে গিয়ে অ্যানাইহিলিন ছুঁড়ে ফেলে কাঁপতে কাঁপতে বসে পড়েছে। লেমুরিককে আহত বা হত্যা করার জন্য সে পিস্তল চালিয়েছিল, ঠিক কথা, কিন্তু অ্যানাইহিলিনের এরকম সর্বগ্রাসী রূপ সম্বন্ধে তার ধারণা ছিল না। এরপর আমরা 3 জনে মিলে তাকে ধরে নিয়ে গুহার কাছে ফিরে আসতে তেমন বেগ পেতে হলো না। আরও একটা দিন ডেক্সেল আইল্যান্ডে কাটিয়ে আমরা ফেরার রাস্তা ধরলাম। দ্বীপের পশ্চিম দিকেই আমাদের যেতে হবে, সেখানে আমাদের লঞ্চ রাখা আছে। গ্রিমাল্ডির সিপ্লেনে সবাই একসঙ্গে ফিরতে পারবো না। শহরে পৌঁছানোর পর অবিলম্বে গ্রিমাল্ডির মানসিক চিকিৎসা শুরু হয়েছে। তার মনোজগতে হঠাৎ এই পরিবর্তন ব্যাখ্যা আমি আইল্যান্ডে সন্ডার্সের একটা উত্তেজিত উক্তিতে পেয়ে গিয়েছিলাম। আরবি পুঁথির নির্দেশ অনুযায়ী ডিএনএ না মিলিয়ে সেই ওষুধ মিশ্রিত রক্ত লেমুরিক আর গ্রিমাল্ডির মধ্যে বিনিময় করার ফলে তাদের বাহ্যিক চেহারা বা বয়সের পরিবর্তন না হলেও মানসিক গঠন, স্বভাব চরিত্র বা আচার আচরণের বিনিময় হয়ে গিয়েছিল, কিন্তু সেটা হয়েছে অনেক ধীর গতিতে। সেজন্যই লেমুরিক কৃতকর্মের অনুশোচনায় দগ্ধ হয়ে ফিরে গেছে আমাদের উদ্ধার করতে, আর গ্রিমাল্ডি আরবি পুঁথি আত্মসাৎ করে পালাতে চেয়েছিল। লেমুরিক বেঁচে থাকলে অ্যান্টিডট প্রয়োগ করে তাদের পূর্বাবস্থায় ফিরিয়ে আনার একটা সহজ উপায় থাকত, কিন্তু এখন আর কিছুই করার নেই। ডেক্সেল আইল্যান্ড ছেড়ে আসার আগে মাইকেলের মৃতদেহ সেখানেই সমাধিস্থ করা হয়েছে। গ্রিমাল্ডির কাছ থেকে আরবি পুঁথিটা আমি নিয়ে নিয়েছিলাম। বৃষ্টির জলে এমনিতেই সেটার অবস্থা সঙ্গীন হয়ে পড়েছিল। লঞ্চের ডেকে দাঁড়িয়ে সেটা ভাসিয়ে দিয়েছি প্রশান্ত মহাসাগরের বুকে। পরিশিষ্ট। প্রফেসর শঙ্কুর প্রথম ডায়েরি সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1368-তে, আর 1399 এর পূজাবার্ষিকী আনন্দমেলায় প্রকাশিত হয় তার শেষ 2টি অসমাপ্ত ডায়েরি, ইন্টেলেক্ট্রন ও ডেক্সেল আইল্যান্ডের ঘটনা। এই 31 বছরে প্রকাশিত 40টি কাহিনীতে জগৎ বিখ্যাত বিজ্ঞানী প্রফেসর শঙ্কুর নানা চমকপ্রদ আবিষ্কার সম্বন্ধে জানা যায়। পরবর্তীকালে দেখা গেছে সেই সব আবিষ্কারের অনেকগুলোই কিন্তু বাস্তবায়িত হয়েছে, অর্থাৎ ভবিষ্যৎ দ্রষ্টা ঋষির মতোই লেখক যেন বিজ্ঞানের জয়যাত্রার ভবিষ্যৎবাণী করে গেছেন।
কে বলতে পারে আগামী দিনে সত্যি সর্বরোগনাশক বড়ি বা নিশ্চয়হাস্ত্র আবিষ্কৃত হবে না? ফেলুদাকে যেমন মূলত ভারতবর্ষের বিভিন্ন স্থানে ভ্রমণ করিয়েছিলেন, তেমনি শঙ্কুকে সত্যজিৎ রায় নিয়ে গেছেন সারা পৃথিবীর বিভিন্ন দেশে। কল্পবিজ্ঞানের মূল বিষয়গুলোর প্রায় সবকটি তিনি নিয়ে এসেছেন শঙ্কুর কাহিনীতে। শঙ্কুর প্রতিটি অভিযানে এসেছে নানা দেশের নানান বিজ্ঞানীরা। তারা কেউ বা তার বন্ধু, আর কেউ বা গল্পের খলনায়ক। বিজ্ঞানকে যে সভ্যতার আশীর্বাদ ও অভিশাপ এই উভয় রূপে ব্যবহার করা যায়, তার এমন সাবলীল ও মনোগ্রাহী উদাহরণ বোধহয় আর কোথাও নেই। সন্দেশ, আনন্দমেলা ও আশ্চর্য একটি মাত্র কাহিনী। পত্রিকায় শঙ্কুর অ্যাডভেঞ্চারগুলি প্রকাশিত হওয়ার পর এক এক করে প্রকাশিত হয়েছে 8টি গ্রন্থ। পরে সবগুলি কাহিনী একত্র করে শঙ্কুর সমগ্র। তাই শেষ প্রকাশিত স্বতন্ত্র বই সালাম প্রফেসর শঙ্কুতে যে 2টি অসমাপ্ত গল্প ছিল, তার সম্পূর্ণ রূপ নিয়ে প্রায় 3 দশক পর প্রকাশিত বর্তমান সংকলনটিকে ধরা যেতে পারে প্রফেসর শঙ্কুর শেষ ডায়েরি। সেখানে স্বয়ং স্রষ্টার কলমের ছোঁয়া রয়েছে। তাই এই গ্রন্থের পরিশিষ্টে একবার ফিরে দেখা যাক প্রফেসর শঙ্কুর সমুদয় আবিষ্কারের তালিকা। এই কাজ যদিও এর আগেও অনেকে করেছেন, তবে আমাদের মনে হয়েছে তালিকাটিতে এই বইতে সংযুক্ত করার প্রয়োজন আছে, যাতে পাঠকরা এক ঝলকে প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর জাদুর জগতে আরও একবার মনোভ্রমণ সেরে ফেলতে পারেন। আসলে এই লিস্টটি অনেক বড়। আমি চেষ্টা করব এর একটি স্ক্রিনশট গল্পের শেষে দিয়ে দেওয়ার জন্য। সেই স্ক্রিনশটটি আশা করি গল্পের শেষে থাকবে। আপনারা ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি মোহাম্মদ মেহেদি হাসান নিয়ে আসব নতুন কোনো গল্প। প্রফেসর শঙ্কুর এই গল্পটা আমার নিজের কাছেও খুব ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।